দেখছেন এটা টেবিলে মিনিট 1000 টাকা দিয়ে আছে, যে টেবিলের কাঠ নাই, কিছু নাই, পায়া নাই, আর আসে আসসালামু আলাইকুম। আজকের লাইভে তোমাদের সবাইকে স্বাগতম। তো আজকের লাইভে আমরা কোন টপিক নিয়ে আলোচনা করব না করব সবগুলো কিন্তু অলরেডি বলে দেওয়া হয়েছিল। তো আমরা লাইভটা কিন্তু একটু দেরিতে স্টার্ট করলাম, সেই কারণ হচ্ছে মূলত কারেন্ট। একটু আগে আমরা পোস্ট করছিলাম, তো পোস্ট দেখে কিন্তু বুঝতে পারছো, যদিও পোয়েট্রি জানি না, বাট একটু চেষ্টা করা, জাস্ট একটু চেষ্টা করা আর কি, ঠিক আছে। সো কারেন্ট ছিল না, জাস্ট এই কারেন্ট আসলো অ্যান্ড আমরা শুরু করলাম। ওকে, সো তোমরা সবাই কে কেমন আছো আমাকে একটু জানাও। ওকে, কাইন্ডলি একটু আমাকে জানাও সবাই কে কেমন আছো। ভাই চ্যাপ্টার 8টা তো করাইয়া দিয়েন। আচ্ছা ইউসুফ, আমি অবশ্যই চ্যাপ্টার 8 করাইতাম, বাট কথা হচ্ছে অসুস্থ আমি এখনও, ঠিক আছে। আমি কালকে দেখো, কালকে অসুস্থতার কারণে লাইভ নিতে পারলাম না, তোমাদেরকে ক্যান্সেল করে দিলাম। বাট সকালে ভাবলাম বা দেখতেছি আমি মোটামুটি একটা ভালো সুস্থ আছি, তো এই জন্য ভাবলাম তোমার লাইভটা নেই। বাট আবার বিকাল হইতে হইতে বা সন্ধ্যা হইতে হইতে দেখতেছি আবার প্রচুর অসুস্থ, জ্বর একদম হাই হয়ে গেছে, মাথা ব্যথার সাথে সাথে যে গলা, এই যে গলা মাঝে মাঝে আমার ব্যথা করতেছে। ওকে আচ্ছা, আমি কথা বলবো তোমাদের সাথে অবশ্যই, তবে তোমরা একটু কাইন্ডলি ভিডিওটা একটু শেয়ার করে দাও, ঠিক আছে। একটু কাইন্ডলি ভিডিওটা শেয়ার করে দাও। আমরা সব কিছু রেডি করে রাখছি, জাস্ট কারেন্টটা আসার জন্য অপেক্ষা করতেছিলাম। সবাই একটু কাইন্ডলি ভিডিওটা শেয়ার করে দাও। মারুফ ইসলাম, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। শাহিদুর রহমান, রুহুল আমিন ইসলাম, আলহামদুলিল্লাহ ভাই, আপনি কেমন আছেন? যে অবস্থায় আছি আলহামদুলিল্লাহ, তবে বর্তমানে একটু চাপ যাচ্ছে বেশি, অনেক বেশি, ঠিক আছে, হিউজ পরিমাণে যাচ্ছে। তোমাদের শেয়ার কিন্তু এখন আমি দেখতেছি না ভাই। ওকে, তোমাদের শেয়ার দেখতেছি না, এটা কিন্তু খুবই হতাশাজনক। আর আজকের যে লাইভ ক্লাসটা হবে, এই ক্লাসে মূলত আমরা যে টপিকটা করাবো সেটা হচ্ছে কি আমাদের স্ট্রাকচার মেকানিক্সের 7ম অধ্যায়, যে অধ্যায়টাই কিন্তু সবচেয়ে কঠিন মনে করে থাকে সবাই। আসলে এই অধ্যায়টা কিন্তু অনেক সহজ একটা অধ্যায়, জাস্ট বুঝতে হয়, ঠিক আছে। তো আমরা একটু টপিকটা লিখে ফেলি এখানে। এখানে কি আছে আমাদের স্ট্রাকচার মেকানিক্স, স্ট্রাকচারাল মেকানিক্স। ওকে, তো স্ট্রাকচার মেকানিক্স এখানে আমাদের হবে আজকে কত, মোমেন্ট অফ ইনার্শিয়া, অর্থাৎ অধ্যায় 7। ইনশাল্লাহ আমি বেসিক থেকে তোমাদের সব কিছু করানোর চেষ্টা করব, যাতে পরবর্তী সেমিস্টারে গিয়ে তোমার এই যে বিষয়গুলো, এই বিষয়গুলো তুমি আটকে না যাও। বিশেষ করে দেখো, তোমাদের এই যে স্ট্রাকচার মেকানিক্স বইটা আছে, এই বইয়ে কিন্তু আমি সবচেয়ে ইম্পর্টেন্ট যে অধ্যায়টা, 9 অধ্যায় যেটাকে সবাই ধরে, সো 9 অধ্যায়ে আমি তোমাদের বেসিক দিচ্ছি, বেসিক সহ জাস্ট 2টা ম্যাথ করেছি, 2টা টাইপের ম্যাথ করেছি, এবং বলছি এই 2টা টাইপের ম্যাথ থেকে একদম অনুরূপ ম্যাথ তোমাদের পরীক্ষা আসবে কমন, ঠিক আছে। জাস্ট 2টা করেছি, ওই 2টা টাইপ যদি তুমি ভালোভাবে বুঝো ওখানে কি কাজ করছি না করছি, তাহলে তোমার বাকি ম্যাথগুলো অলরেডি হয়ে যাবে। ওকে, তার মানে কতটা প্রো লেভেলের ক্লাসগুলো দেওয়া আছে জাস্ট তুমি দেখলে বুঝতে পারবা।
এবং যারা ক্লাসগুলো করছে তারাই মূলত বুঝতে পারছে এবং তারাই কিন্তু আমাকে বলছে যে মূলত ভাইয়া ক্লাসগুলো অনেক ভালো ছিল, ঠিক আছে। সো মোমেন্ট অফ ইনার্শিয়া। আর অবশ্যই তোমরা এখন ভিডিওটা একটু শেয়ার করো। মোমেন্ট অফ ইনার্শিয়া। নাইমুর রহমান, আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। লাইভটা সবাই একটু শেয়ার করে দাও, গরম পড়ছে অনেক, বুঝছো। আর আমি তোমাদের প্রথম যে লাইভ ক্লাসটা ছিল এটা করাইতে গিয়ে মূলত এই কারেন্ট না থাকার কারণেই কিন্তু ভেজাল হয়েছিল। কারেন্ট না থাকার কারণে তোমাদের প্রপারলি ক্লাসটা নিতে পারিনি, বাট তবুও ওখানে তোমাদের যে ইনফরমেশন আমি দিছি, ঠিক আছে, ওই ইনফরমেশন যদি তুমি নিজের মাঝে নিতে পারো তাহলে আমি 100% গ্যারান্টি দিতে পারি তুমি পরীক্ষার খাতায় অনেক ভালো এবং সুন্দরভাবে একটা লেখা লিখতে পারবা এবং ভালো একটা রেজাল্ট নিয়ে আসতে পারবা যদি তোমার পড়া ভালো থাকে। বাট ওই যে বলছিলাম গত ভিডিও যেটা বলছিলাম যে তোমার পড়া সব কিছু ভালো আছে, বাট কথা হচ্ছে তবুও রেজাল্ট ভালো আসে না। সো এটার কারণ কি সেটা আমি কিন্তু গত ভিডিওতে অর্থাৎ ফিজিক্স 2 যেটা লাইভ ক্লাস নিয়েছিলাম, বাট ফিজিক্স 2 এর কিছুই করাতে পারি নাই, স্টার্ট করতে গিয়ে তোমাদের কারেন্ট শেষ। সো ওইটাতেই মূলত কিন্তু আমি কিন্তু অনেক ইনফরমেটিভ কিছু তথ্য দিয়েছিলাম তোমাদের। জি ভাই করছি, রাতুল ইসলাম, ধন্যবাদ ভাই। শেয়ার করলাম, শাহিদুর রহমান, ধন্যবাদ। এ নাকি তোমাদের অফার দিতে হবে রে, একটু বলো তো অফার দিতে হবে নাকি আবার, বলো যদি অফার লাগে অফার দেই, ঠিক আছে, নাকি অফার লাগবে, নাকি অফার ছাড়া তোমরা কি লাইভ শেয়ার করবে না নাকি এরকম। মোটামুটি তোমরা 16টা শেয়ার হয়ে গেছে, ওকে। তাহলে তোমরা আস্তে আস্তে শেয়ার করো, ঠিক আছে, অবশ্যই ভিডিওটা শেয়ার করো যাতে তোমার ফ্রেন্ড সার্কেলে যারা আছে তারা ক্লাসটা করতে পারে এবং এই অধ্যায়ে তারা কিন্তু অনেক ভালো একটা বেসিক পেয়ে যাবে। তবে এই অধ্যায় করার জন্য জাস্ট আমার একটা অধ্যায় জানা দরকার, সেটা হচ্ছে ষষ্ঠ অধ্যায়। ষষ্ঠ অধ্যায় পারবা মানে তুমি এই অধ্যায় ইজিলি পারবা, ওকে। ষষ্ঠ অধ্যায় পারবা মানে তুমি এই অধ্যায় ইজিলি পারবা। আর অবশ্যই আমি যে ক্লাসটা করাবো এটা নোট খাতার সাথে নাও, ঠিক আছে, একটা খাতার সাথে নাও, একটা কলম সাথে নাও এবং খাতা কলমে সব কিছু নোট করো। আমি কিন্তু পয়েন্ট তার মানে তোমার পয়েন্টে পয়েন্টে আমার নোট আছে, ঠিক আছে, এই নোটটা করো। বিশেষ করে আমি কিন্তু এই যে এখানে তোমাদের ক্লাস নিতে আসছি নোট ছাড়া কিন্তু আসিনি, ওকে। আগে আমি তোমাদের নোট করছি যে মূলত তোমাদের কীভাবে পড়াবো, কীভাবে পড়লে তোমরা বুঝতে পারবা, এটা করার পর তারপরে তোমাদের এখানে পড়াইতে আসছি। তারপরে এমনি এমনি কিন্তু আমি আসি নাই, এমনি এমনি আসলে তোমরা কিন্তু বুঝতে পারতো যে মূলত ভাইয়া কোনো প্রস্তুতি নাই, কিচ্ছু নাই, এমনি আসছে। এবং আমার ক্লাস করে তোমরা তখন একটা ভালো শান্তি পাইতে না, ওকে। ওকে, তাহলে আমরা আর লেট না করি, আমরা ক্লাসটা শুরু করে দেই। ওকে, এই যে দেখো মোটামুটি তোমাদের আমি কিভাবে পড়াবো না পড়াবো সবগুলো এখানে লিখে রাখছি। তার মানে আমার নিজেরও পার্সোনালি নোট দরকার হয়, তো তোমার কি নোট দরকার হবে না? অবশ্যই দরকার হবে। তো তাই অবশ্যই একটু খাতা কলম রেডি করে সবাই রেডি হও।
ওকে, তাহলে এখন আর আমরা লেট করবো না কোনো, এখন তাহলে আমরা ক্লাসটা স্টার্ট করে দিই। তাহলে আমাদের কি হচ্ছে মোমেন্ট অফ ইনার্শিয়া। সো এখানে দেখো মোমেন্ট অফ ইনার্শিয়া, তার মানে মোমেন্ট ব্যাপারটা চলে আসছে। তাহলে আমরা প্রথমেই জেনে নেই মোমেন্ট ব্যাপারটা কি। এটা কিন্তু আমরা অলরেডি চতুর্থ অধ্যায়ে পড়ে আসছি। সো মোমেন্ট যদি বলি, মোমেন্ট, সো মোমেন্ট আমরা কি পড়ছিলাম? হ্যাঁ, বল গুণন লম্ব দূরত্ব, তাই না? বল গুণন দূরত্ব বা লম্ব দূরত্ব ছিল আমার। সো এখানে বলকে আমি যদি পি ধরি এবং দূরত্ব থেকে যদি আমি এক্স ধরি, তাহলে আমার মোমেন্ট কি আসতেছে? পি এক্স। এবং এই যে মোমেন্টটা আছে, ঠিক আছে, এই যে মোমেন্টটা, এই মোমেন্টটাকে আমার বলা হয় বলের প্রথম মোমেন্ট। বলের প্রথম মোমেন্ট, এটাকে কি বলা হয়? বলের প্রথম মোমেন্ট। এরপর যদি আমি দেখি, এই যে আমি বলের প্রথম মোমেন্ট কি পাইলাম? জাস্ট পি এক্স। এখন এই বলের প্রথম মোমেন্টের সাথে যদি আমি আর একটা দূরত্ব গুণ দেই, তার মানে এখানে কি একটা দূরত্ব গুণ দিছিলাম, এখন এই দূরত্ব আরেকবার যদি গুণ দেই, তাহলে কীরকম হয়? তার মানে আমি কি হচ্ছে যে এই পি এক্স আছে, এর সাথে কী করবো? আর একটা দূরত্ব বা আর একটা এক্স গুণ দিব, তাহলে আমার এখানে কি এসে পি এক্স স্কোয়ার। এবং এই যে আর একটা এক্স গুণ দেয়া, এটাকে মূলত বলা হয়, এবং ফলাফল যেটা পাওয়া যায় এটাকে মূলত বলা হয় বলের দ্বিতীয় মোমেন্ট, ঠিক আছে? এবং বলের দ্বিতীয় মোমেন্ট যে ব্যাপারটা, সেটা মূলত তোমাদের ম্যাথ করতে গিয়ে কাজে লাগবে। বিশেষ করে এটা হচ্ছে সমান্তরাল অক্ষীয় উপপাদ্য, যদি তোমরা দেখো ওইখানে তোমরা বুঝতে পারবা মূলত এখানে কোথায় কাজে লাগতেছে আর লাগতেছে না। তাহলে আমরা ওই কাজটা করি। ওকে, তাহলে এই যে বলের দ্বিতীয় মোমেন্ট আছে, কি করছি? প্রথমত মোমেন্টে ছিল বল গুণন লম্ব দূরত্ব বা বল গুণন দূরত্ব। এখন জাস্ট করছি কি, এই যে মোমেন্ট আছে, মোমেন্টকে যখন আরেকটা দূরত্ব দ্বারা গুণ করছি, তখন যে ফলাফলটা পাইছি এটাকে বলা হয় বলের দ্বিতীয় মোমেন্ট। এবং এইটাকেই মূলত বলা হয় আমার মোমেন্ট অফ ইনার্শিয়া। মোমেন্ট অফ কি? ইনার্শিয়া। অর্থাৎ বলের যে দ্বিতীয় মোমেন্ট, সেটাকে মূলত বলা হয় মোমেন্ট অফ ইনার্শিয়া। তোমাদের কিন্তু অনেক সময় কি কোশ্চেন আসে যে বলের দ্বিতীয় মোমেন্ট, বা বলা হয় যে মোমেন্ট অফ ইনার্শিয়া কি? বলে দ্বিতীয় মোমেন্ট তো আসে না, বলে কি মোমেন্ট অফ ইনার্শিয়া কি? আমি যে সংজ্ঞায় বলতে চাই, তো দেখো এটা কি আমার প্রথমত বল, তারপর আছে কি এখানে দূরত্বের উপর বর্গ। আচ্ছা, এইটা কিসের ক্ষেত্রে গেল? বলের ক্ষেত্রে। এরপর এই বলের জায়গায় যদি আমার ভর হইতো, তাহলে যদি লিখি আমি ভরের ক্ষেত্রে, ভরের ক্ষেত্রে আমি যদি ভরকে এম ধরলাম, তাহলে এম এখানে আসলো এক্স স্কোয়ার, ভর গুণন দূরত্বের বর্গ। তাহলে এইটাকে আমি কি বলতে পারি? এটাকে বলতে পারি আমার ভরের দ্বিতীয় মোমেন্ট। এরপর যদি আমি এই বলের জায়গায় যদি আমি মোটামুটি তোমার কি আছে ওটা ক্ষেত্রফল নিয়ে আসি, এবং তার সাথে দূরত্বের বর্গ যদি গুণ দেই, তাহলে যে ফলাফলটা পাবো সেটা আমাদের কি? ক্ষেত্রফলের দ্বিতীয় মোমেন্ট বলা হয় এটাকে। এবং আরেকটা মজার ব্যাপার কি, এই যে আমাদের দ্বিতীয় মোমেন্টগুলো আছে, সেটা তোমার বলের ক্ষেত্রে হোক বা ভরের ক্ষেত্রে হোক বা আমার ক্ষেত্রফলের ক্ষেত্রে হোক, যে কোনো ক্ষেত্রে হোক না কেন, এই মোমেন্টের বা দ্বিতীয় মোমেন্ট যে ব্যাপারটা আছে, এই দ্বিতীয় মোমেন্টকে আমার বলা হয়ে থাকে মোমেন্ট অফ ইনার্শিয়া। তার মানে এটাকেও আমি কি বলতে পারি? মোমেন্ট অফ ইনার্শিয়া বলতে পারি। এটাকেও মোমেন্ট অফ ইনার্শিয়া বলতে পারি। এটাকেও মোমেন্ট অফ ইনার্শিয়া বলতে পারি। এখন এইখানে আমার কাজে লাগবে কোনটা? বল, ভর নাকি ক্ষেত্রফল? অবশ্যই এখানে কাজে লাগবে আমার ক্ষেত্রফল, কেননা এইখানে আমরা হিসাব করব মূলত দ্বিমাত্রিক বিভিন্ন কাঠামো নিয়ে। যেমন এটা হতে পারে তোমার একটা চতুর্ভুজ, হতে পারে এটা একটা ত্রিভুজ বা বৃত্ত। সো এইখানে দেখো কোনো উচ্চতা আছে এখানে? না, এখানে কি দেখো দৈর্ঘ্য প্রস্থ বা বিভিন্ন বাহু জাস্ট কি একটা দ্বিমাত্রিক তলে আমাদের হিসাব করতে হচ্ছে। এই কারণে কি ধরা হয়? ক্ষেত্রফল। এর ক্ষেত্রফল আছে, এর কি আয়তন আছে বা ভর আছে বা এর উপর কি কোনো বল আছে? নাই। এই কারণে এটাকে ধরা হয় ক্ষেত্রফলের হিসাব নিয়ে আসতে হবে, বা ক্ষেত্রফলের দ্বিতীয় মোমেন্ট বা মোমেন্ট অফ ইনার্শিয়া বলে। সো এখন যদি আমি এই ক্ষেত্রফলের সাহায্যে মোমেন্ট অফ ইনার্শিয়ার সংজ্ঞাটা দেই, তাহলে আমার কীরকম হয়? আমি জাস্ট মুখে মুখে এমনি জাস্ট বলবো একবার। সেটা হচ্ছে কি, কোনো ক্ষেত্রে প্রতিটা ক্ষুদ্র ক্ষুদ্র ক্ষেত্রফল এবং নির্দিষ্ট একটা অক্ষ হতে তাদের দূরত্বের বর্গের গুণফলের সমষ্টি হচ্ছে মূলত আমার মোমেন্ট অফ ইনার্শিয়া। সো এটাকে যদি আমি তোমাদের একটু চিত্রের মাধ্যমে বোঝাইতে যাই, তাহলে আমার মনে হয় তোমরা অনেক ভালো বুঝতে পারবা। ঠিক আছে, আমার মনে হয় তোমরা অনেক ভালোভাবে বুঝতে পারবা। সো আমি এটা একটু তোমাদের চিত্রের মাধ্যমে বোঝাই, তাহলে ব্যাপারটা আমার কীরকম হয়? যে আমার কীরকম আছে, এখানে একটা ক্ষেত্র আছে। ওকে, এটা হচ্ছে আমার একটা
ক্ষেত্র। আচ্ছা একটু বড় করে দিই, এটা হচ্ছে আমার একটা ক্ষেত্র। এই ক্ষেত্রকে বলছে আমার এইখানে একটা ক্ষুদ্র ক্ষেত্রফল আছে, এইখানে একটা ক্ষুদ্র অংশ ধরলাম এবং এইখানে একটা ক্ষুদ্র অংশ ধরলাম, তিন জায়গায় তিনটা ক্ষুদ্র অংশ ধরলাম। এই ক্ষুদ্র অংশের ক্ষেত্রফল ধরলাম A1, এই ক্ষুদ্র অংশের ক্ষেত্রফল ধরলাম A2 এবং এই ক্ষুদ্র অংশের ক্ষেত্রফল কি ধরলাম ভাইয়া A3। এবং নির্দিষ্ট একটা অক্ষ থেকে বলছে কিন্তু, তাহলে নির্দিষ্ট অক্ষ মনে করো এইখান থেকে, তাহলে এই অক্ষ থেকে আমার কি হবে হিসাব করতে হবে। আচ্ছা এই অক্ষ থেকে এই পর্যন্ত দূরত্ব আমি কি ধরি, এটা যেহেতু A3 তাহলে এটাকে ধরি x3, এইখান থেকে এই পর্যন্ত দূরত্ব কি x2 ধরি এবং এইখান থেকে এই পর্যন্ত দূরত্বটাকে আমি কি ধরি x1। তাহলে এখন আমার সংজ্ঞায় বলছিল কি যে কোনো ক্ষেত্রের প্রতিটা ক্ষুদ্র ক্ষুদ্র ক্ষেত্রফল এবং এইটার ক্ষেত্রফল কি A1 এবং নির্দিষ্ট একটা অক্ষ থেকে, এই যে নির্দিষ্ট অক্ষ এটা, এই নির্দিষ্ট অক্ষ হতে তাদের দূরত্বের বর্গের গুণফল, দূরত্ব কি আছে আমার x², এদের কি বর্গের গুণফল, তো গুণফল এটা না, এদের কি সমষ্টি, তাহলে এটা আমার একটার ক্ষেত্রে আসলো x1। এখন যদি আমার এটার ক্ষেত্রে আসি তাহলে কি হয় A2 x2², আবার এটার ক্ষেত্রে যদি আসি A3 x3²। এখন এগুলোর সমষ্টি হচ্ছে মূলত কি এখানে মোমেন্ট অফ ইনার্শিয়া। এখানে দেখো আরও কিন্তু অসংখ্য বিন্দু আছে, রাইট? তাহলে আমি এখানে কি করতে পারি, প্লাস তোমার এখানে ডট 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 দিলাম an x n²। তাহলে এখন যদি সম্পূর্ণটা আমি একটু যোগ করে ফেলি তাহলে আমার কি আসে সামেশন, আমি সবগুলো A1 A2 A3 an এর জায়গায় আমি জাস্ট বসাইলাম কি a এবং দূরত্বের জায়গায় আমি কি বসাইলাম জাস্ট x বসাইলাম স্কোয়ার। তাহলে এইটা হচ্ছে মূলত আমার কি মোমেন্ট অফ ইনার্শিয়া। এটা কি এই যে ক্ষেত্রটা আছে এই ক্ষেত্রে, ঠিক আছে? তাহলে এইখানে আমরা কি করতে পারি, এখন আমরা জানি কি সামেশন মানে কি ইন্টিগ্রেশন লেখা যায়, ইন্টিগ্রেশন দিলাম এবং এটা কিন্তু তোমাদের সংক্ষিপ্তের জন্য, এই কারণে তোমাদেরকে একটু ফোকাস দিয়ে করাচ্ছি এটা, ওকে? এটা তোমাদের সংক্ষিপ্তে থাকার কারণে এই জন্য ফোকাস দিয়ে করাচ্ছি। তাহলে ইন্টিগ্রেশন এখানে আছে আমার কি x²। আচ্ছা এটা কি ক্ষেত্রফল না, এটা কি ক্ষুদ্র একটা ক্ষেত্রফল না? সো আমরা আগে থেকে যখন করছি ক্ষুদ্র ক্ষেত্রফলকে কি ধরি আমরা dA, যদি ক্ষুদ্র কাজ হইতো dW, যদি ক্ষুদ্র তোমার দূরত্ব হইতো dr, এরকম ধরতাম। সো এখানেও এটা যেহেতু ক্ষুদ্র ক্ষেত্রফল এখানে কি ধরলাম dA। তাহলে এইটা হচ্ছে আমার মোমেন্ট অফ ইনারশিয়া, মোমেন্ট অফ ইনারশিয়া। আচ্ছা আমার ব্যাগে মার্কারটা আছে, ওকে? সো আশা করি তোমরা মোমেন্ট অফ ইনার্শিয়ার এই যে ব্যাপারটা এটা একটু ক্লিয়ার হয়েছে, আমাকে একটু জানাও। আরেকটা আছে, আমাকে একটু কনফার্ম করো যে বুঝতে পারছো কি না। রাখো। এবং অবশ্যই কিন্তু আজকে যে ক্লাসটা হবে ইনশাল্লাহ এই ক্লাসে তোমরা সপ্তম অধ্যায়ের একদম বেসিক থেকে শুরু করে টোটালি জানতে পারবা। আমার হাতে যতক্ষণ সময় থাকবে আমি ততক্ষণ তোমাদেরকে অনেক ভালোভাবে করানোর চেষ্টা করব, বা যতদূর দেওয়া সম্ভব ততদূর আমরা করাবো। ওকে, তাহলে এটা ক্লিয়ার। তাহলে এরপরে আমরা কণ্ঠকুমার মাত্র আসলাম ভাই, এত লেট কেন? আচ্ছা তাহলে এরপরে আমরা যে কাজটা করি, আচ্ছা এখন এই যে আমাদের জড়তার ভ্রামক আমরা নির্ণয় করি অর্থাৎ মোমেন্ট অফ ইনার্শিয়া, আচ্ছা এটা ব্যবহার হয় কোথায়? আমরা যে জাস্ট কাজ করতেছি বা আমরা এর ম্যাথ করব বা ম্যাথ করতেছি, সো এখানে এর ব্যবহারটা কোথায় এটাও তো আমাকে জানতে হবে একটু, তাই না? একটু হলেও তো নলেজ রাখা লাগবে। সো তোমাদেরকে বলে যাই, এই যে মোমেন্ট অফ ইনার্শিয়া আছে এটা মূলত ব্যবহার হয় বিভিন্ন ক্ষেত্রে। যেমন আমাদের যদি কাঠামো একটা দেখি, আমাদের মনে করো বাড়ি, ওকে দুঃখিত একটু রিকানেক্টিং হয়ে গেছিলো। ওকে, সো এখানে আমি কি বললাম যে আমাদের
যে বিল্ডিং ধরি বা যে কোনো একটা কাঠামো ধরি, সেখানে কিন্তু আমার কি বিম থাকে, তারপরে কি কলামগুলো থাকে। এই যে বিম এবং এই যে কলাম আছে, এই বিম বা কলামগুলোর আমার শক্তি বা প্রতিরোধ ক্ষমতা কতটুকু দরকার সেটা নির্ণয়ের ক্ষেত্রে কিন্তু আমার এই মোমেন্ট অফ ইনার্শিয়াটা ব্যবহার করা হয়। ঠিক আছে, তার মানে আবার আরেকটা কি বলা যায়, এই যে আমরা শক্তিটা নির্ণয় করলাম, এই শক্তির সাপেক্ষে আমার বিমের আকার কীরকম হবে, দেন তোমার কলামের আকার কীরকম হবে, এটাও নির্ণয় করা যায় কিন্তু এই মোমেন্ট অফ ইনার্শিয়ার সাহায্যে। এটা তোমরা পাবা পঞ্চম সেমিস্টারে যখন উঠবা, তোমাদের থিওরি অফ স্ট্রাকচার একটা সাবজেক্ট থাকবে, যে সাবজেক্টটা অনেক ইজি, বাট কথা হচ্ছে পঞ্চম সেমিস্টার ওই সাবজেক্টকে সবচেয়ে কঠিন ধরা হয়। এই সেমিস্টারে তোমরা যেমন স্ট্রাকচার মেকানিক্সটাকে অনেক ভয় পাও, বাট অতটাও কি কঠিন না। ঠিক সেম এর বড় ভাই হচ্ছে তোমার থিওরি অফ স্ট্রাকচার, সেখানে তোমরা একদম ক্লিয়ার হবা মূলত ওই যে তোমার মোমেন্ট অফ ইনার্শিয়া মূলত কোথায় ব্যবহার হচ্ছে নাকি হচ্ছে না। তোমার ওখানে ম্যাথ থাকবে যে মোমেন্ট অফ ইনার্শিয়ার সাহায্যে এখানে একটা বিমের আকার নির্ণয় করো বা এই বিমের আকার কত হবে। ওকে, তাহলে এখন আমরা কাজটা করি, যেটা করবো সেটা হচ্ছে আমার মোমেন্ট অফ ইনার্শিয়ার দুটো উপপাদ্য আছে, একটা হচ্ছে লম্ব অক্ষীয় এবং আরেকটা হচ্ছে সমান্তরাল। ঠিক আছে, একটা হচ্ছে লম্ব অক্ষীয় উপপাদ্য, আরেকটা হচ্ছে আমার সমান্তরালক্ষীয়। তাহলে দুইটি উপপাদ্য আছে। নাম্বার 1 যেটা আছে সেটা হচ্ছে লম্ব অক্ষীয় উপপাদ্য এবং নাম্বার 2 হচ্ছে আমার সমান্তরালক্ষীয় উপপাদ্য। এইখানে আমাদের ম্যাথগুলো করার জন্য এই যে সমান্তরালক্ষীয় উপপাদ্য আছে, এইটা মূলত আমার কাজে লাগবে। লম্বীয় অক্ষীয় উপপাদ্যে এটা আমার জানার দরকার নেই, হ্যাঁ তোমরা শিখে রাখতে পারো, কোনো সমস্যা নেই, বাট এইটা মূলত আমার সবগুলো ম্যাথেই ইউজ হবে, এই সমান্তরালক্ষীয় উপপাদ্য। সো এখন এই উপপাদ্যটা আমি একটু বিশ্লেষণ করি তোমাদের কাছে। সো এটা কীরকম হয় যে আমার ধরলাম আমার এখানে একটা কাঠামো আছে, ওকে, সো এটা মনে করো একটা কাঠামো, ওকে, বা ক্ষেত্র। এই ক্ষেত্রে আমাকে বলছে এই ক্ষেত্রে এই যে একটা আমার অক্ষ আছে, এটাকে ধরলাম এক্স 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 অক্ষ থেকে এই যে আমার কাঠামো বা এই যে ক্ষেত্রটা আছে, এই ক্ষেত্রের মোমেন্ট অফ ইনার্শিয়া নির্ণয় করো। এটা আমাকে বলছে, কি বলছে এখানে, এই যে আমার অক্ষ, এই অক্ষের সাপেক্ষে এই যে অংশটা বা ক্ষেত্রটা, এই ক্ষেত্রে মোমেন্ট অফ ইনার্শিয়া নির্ণয় করো। সো এইটা নির্ণয়ের যে ফর্মুলা সেটাই হচ্ছে মূলত আমার সমান্তরালক্ষীয় উপপাদ্য, এবং এইটা একটু ভালোভাবে মনোযোগ দিয়ে করবা। ঠিক আছে, সো এইখানে দেখো আমি এই অক্ষের সাপেক্ষে নির্ণয় করতেছি। সো এখানে দেখো এইটার ভরকেন্দ্র কোথায় বলতো, এটা কি একটা ভরকেন্দ্র আছে না, এটা যেহেতু একটা আমার অংশ বা ক্ষেত্র বলা যায়, তাহলে এর ভরকেন্দ্র আছে, যেটা আমরা 6 অধ্যায়ে অলরেডি পড়ে আসছি। সো এর ভরকেন্দ্র মোটামুটি আমার এইখানে আছে। ঠিক আছে, এখানে হচ্ছে ভরকেন্দ্র, তাহলে এখানে যেহেতু ভরকেন্দ্র ভাইয়া, তাহলে এখন আমার এই অক্ষ থেকে এই ক্ষেত্রটার আমার মোমেন্ট অফ ইনার্শিয়া নির্ণয় করতে হবে। তাহলে দেখো তো এইখান থেকে এই পর্যন্ত আবার একটা দূরত্ব আছে না, এই দূরত্বটাকে আমি ধরলাম মনে করো ওয়াই, দূরত্বটা কি ওয়াই, এবং এইটার যে ক্ষেত্রটা এর ভরকেন্দ্রে একটা মোমেন্ট অফ ইনার্শিয়া আমার আগে থেকে উপস্থিত থাকে। তুমি যে কোনো ক্ষেত্র যাও, এটা তোমার যদি একটা চতুর্ভুজ হয়, তাহলে এর ভরকেন্দ্রে অবশ্যই তোমার দুইটা মোমেন্ট অফ ইনার্শিয়া থাকে, একটা এক্স অক্ষ বরাবর যেটাকে বলা হয় ভরকেন্দ্রগামী এক্স অক্ষ, এবং আরেকটা হচ্ছে ওয়াই অক্ষ বরাবর যেটা হচ্ছে ভরকেন্দ্রগামী ওয়াই অক্ষ। ঠিক আছে, সো এখানে কিন্তু অলরেডি দুইটা থাকে। সো এইখানে আমরা কার সমান্তরাল নিচ্ছি বলো তো, এক্স এর সমান্তরাল, তাহলে এখানেও আমার কিন্তু দুইটা পাওয়া যাবে, বাট আমরা নিব কোনটা, এর সমান্তরাল যেটা হবে এটা। ওকে, তার মানে এইটার সমান্তরালে আমরা কি করব, আমার ভরকেন্দ্রে একটা অক্ষ অঙ্কন করব, এই অক্ষে মূলত আমরা মোমেন্ট অফ ইনার্শিয়া নির্ণয় করব। সো এইখানে যদি আমি এই অক্ষের সাপেক্ষে মোমেন্ট অফ ইনার্শিয়াটা নির্ণয় করি, তাহলে আই এক্স এক্স ইকুয়াল কি লিখতে পারি, আই এক্স এক্স ইকুয়াল কি লিখতে পারি, এইখানে একটা মোমেন্ট অফ ইনার্শিয়া যেহেতু পাওয়া যায়, সেটা হচ্ছে কি আই এক্স ধরলাম। ওকে, তাহলে আমার কি হবে, প্রথমত আই এক্স লিখলাম প্লাস, এখন দেখো এখন কথা হচ্ছে আমি তো এই অক্ষের সাপেক্ষে এখানে মোমেন্ট অফ ইনার্শিয়াটা নির্ণয় করতেছি না, আমি নির্ণয় করতেছি এই অক্ষের সাপেক্ষে। যখন দেখবা তোমার ভরকেন্দ্র থেকে আমার যে অক্ষ থেকে নির্ণয় করতে হবে, ভরকেন্দ্র থেকে যে অক্ষ পর্যন্ত নির্ণয় করতে হবে, এখানে যদি মাঝে কোনো একটা দূরত্ব তোমার থাকে, তখন তুমি কি করবা, সরাসরি এই ক্ষেত্রে যে ক্ষেত্রফল আছে এটাকে যদি এ ধরি, তাহলে এ লিখবা, এবং সাথে সাথে কি করবা, এই যে মধ্যবর্তী দূরত্ব আছে এটা বর্গ যোগ করে দিবা। অর্থাৎ ওই যে আমরা পড়লাম কি মোমেন্টের দ্বিতীয় সূত্র, মোমেন্টের তো না, আমরা কি বলের যে দ্বিতীয় সূত্র পড়লাম, ওই বলের ক্ষেত্রফলের দ্বিতীয় সূত্র এখানে তোমাদের যোগ করে দিতে হবে।
এবং এটা যদিও তোমাদের মাথার উপর দিয়ে যায় এখন, বাট যখন আমি ম্যাথগুলো করাবো একটু পর তখন একদম ক্লিয়ার হয়ে যাবে। তাহলে এতটা সোজা লাগবে যা বলার মতো না। ওকে, সো আমি কি বলছি আরেকবার বলি, যে এখানে এটা কি আমার একটা ক্ষেত্র ছিল, এই ক্ষেত্রে ভর কেন্দ্র কোথায়, এইখানে। এখন এই ক্ষেত্রটার মোমেন্ট অফ ইনার্সিয়া নির্ণয় করতে বলতেছে এই এক্স অক্ষ থেকে। তাহলে এক্স অক্ষ আমি লিখলাম যে আই এক্স এক্স, ঠিক আছে। আই দ্বারা কি বোঝায়, মোমেন্ট অফ ইনার্সিয়া। আমি এক্স এক্স দ্বারা ইন্ডিকেট করলাম যে মূলত এটা এই এক্স এক্স অক্ষ থেকে মোমেন্ট অফ ইনার্সিয়া। সো এটা যদি নির্ণয় করতে চাই, এই অক্ষ থেকে এটা মোমেন্ট অফ ইনার্সিয়া যদি নির্ণয় করতে চাই, তাহলে প্রথমত এর ভর কেন্দ্রে দুইটা মোমেন্ট অফ ইনার্সিয়া পাওয়া যায়। একটা হচ্ছে আই এক্স আর একটা পাওয়া যায় আই ওয়াই। আই এক্স একটা পাওয়া যায় আর একটা কি পাওয়া যায়, আই ওয়াই। সো আমি এখানে নিব কোনটা, আই ওয়াই নাকি আই এক্স। এখানে দেখো একটা আছে আমার এই দিকে, তার মানে এটা কি আমার ভর কেন্দ্র। তো ভর কেন্দ্রে দুইটা অক্ষ থাকে, একটা আনুভূমিক একটা লম্বিক। সো এইখানে দেখো আমার আনুভূমিকটা কিন্তু এর সমান্তরালে আছে। সেটা যেহেতু সমান্তরাল অক্ষীয় উপপাদ্য, তাহলে আমার সমান্তরাল যেটা আছে এটা নিতে হবে। সো এটারও কারণ আছে এবং এইটার সূত্র আছে, আই এক্স এর আলাদা সূত্র, আই ওয়াই এর আলাদা সূত্র আছে। এই সূত্রগুলো যখন পড়বা তখন তোমরা ইউজ করতে পারবা, বা ইউজটা কীরকম হবে তখন তোমরা বুঝতে পারবা। ঠিক আছে, তাহলে আমি কি নিলাম এখানে আই এক্স, তাহলে এর একটা ভারকেন্দ্র আছে, সরি মোমেন্ট অফ ইনার্সিয়া আছে, তাহলে নিলাম। প্লাস এখন এইখান থেকে এই পর্যন্ত একটা দূরত্ব আছে। সো যখন তোমার দূরত্ব থাকবে মধ্যবর্তী, তখন তুমি কি করবা, ক্ষেত্রফলের দ্বিতীয় মোমেন্ট এখানে যোগ করে দিবা। অর্থাৎ ক্ষেত্রফল যে অংশের আমি মোমেন্ট অফ ইনার্সিয়া নির্ণয় করতেছি সেই অংশের ক্ষেত্রফল এবং মধ্যবর্তী দূরত্বের বর্গ। ক্লিয়ার? এটা তোমার গেল এক্স অক্ষের সাপেক্ষে। ঠিক সেম ওয়ে তোমার ওয়াই অক্ষের সাপেক্ষে হইতে পারে। কীরকম একটু দেখাই দেই। এখন আছে কি তোমার এখানে ভারকেন্দ্র। ওকে, সো আমি এই অক্ষ থেকে মনে করে নির্ণয় করব। ওকে, তাহলে এই অক্ষ থেকে এই পর্যন্ত দূরত্ব আমার দেওয়া আছে একটা, এটা ধরলাম আমি এক্স দূরত্ব দেওয়া আছে। ওকে, তাহলে আমি এখন এইখানে আমার একটা মোমেন্ট অফ ইনার্সিয়া পাওয়া যাবে না, এটা ধরলাম ওয়াই ওয়াই, তাহলে আই ওয়াই ওয়াই লিখলাম। তাহলে এখানে একটা মোমেন্ট অফ ইনার্সিয়া নিয়ে যাবে, তাহলে এটা এই দিক দিয়ে নিবো নাকি এটা নিব, অবশ্যই এটা নিব, কারণ এর সমান্তরাল আছে এইটা। তাহলে এইটা মানে কি আই ওয়াই, তাহলে আই ওয়াই প্লাস এখানে যেহেতু দূরত্ব আছে তার মানে কি করব, ক্ষেত্রফলের দ্বিতীয় মোমেন্টটা যোগ করে দিব, অর্থাৎ এর ক্ষেত্রফল এবং মধ্যবর্তী দূরত্বের বর্গ। ওকে, সো এটা হলো আমাদের সমান্তরাল অক্ষীয় উপপাদ্য। ওকে, সো এটা তোমাদের সংক্ষিপ্তে আছে। আরাফাত চৌধুরী, আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, অনেকদিন পরে আপনাকে লাইভে দেখলাম ভাইয়া। ইনশাল্লাহ এখন থেকে মোটামুটি নিয়মিত দেখবা, জাস্ট একটু সুস্থ হতে দাও আগে। হ্যাঁ, সুস্থ হতে দাও। অ্যান্ড পরের সেমিস্টার থেকে তো নিয়মিত দেখতেই পাবা, কেন পরের সেমিস্টার থেকে তোমাদের জন্য আমরা খুব শীঘ্রই নতুন কিছু আনতেছি। ঠিক আছে, সো বিশেষ করে সিভিল ডিপার্টমেন্টে যারা আছো, সিভিল 4th সেমিস্টার, তোমাদের প্রত্যেকটা সাবজেক্টের মূলত আমাদের কোর্স থাকবে। ওকে, প্রত্যেকটা সাবজেক্টের লাইভ থাকবে প্লাস রেকর্ডেড থাকবে, দুইটাই থাকবে। ওকে, সো দুইটাই থাকবে প্লাস আর যারা প্রথম সেমিস্টার তো এখন নাই, প্রথম সেমিস্টার তো এখন আছে, পরবর্তীতে কী হবে দ্বিতীয় সেমিস্টার যখন যাবা, তো দ্বিতীয় সেমিস্টারের ক্ষেত্রে তোমাদের দেখো বিভিন্ন সাবজেক্টগুলো আছে, বিশেষ করে সিভিল তো থাকবে, সাথে সাথে তোমাদের ফিজিক্স 2, ম্যাথ 2, এই সাবজেক্টগুলো কিন্তু তোমাদের কোর্স থাকবে আলাদা। ঠিক আছে, এবং কোর্সগুলো আমি যত সম্ভব তোমাদের একদম নিম্ন রাখার চেষ্টা করব, যাতে সবাই ক্যারি করতে পারে। এবং আমি যখন আগে প্রতিষ্ঠানে ছিলাম, অনেকেই কিন্তু জানো, অনেকে কিন্তু আমি ফ্রিতে অ্যাড করেছিলাম। তোমাদের পারিবারিক প্রবলেম ছিল, পারিবারিক প্রবলেম থাকার কারণে কিন্তু আমি ফ্রিতে তোমাদেরকে অ্যাড করে দিয়েছিলাম, এমন অনেকেই আছে। সো যাক, ওগুলা বলার কোনো দরকারই হয় না। ঠিক আছে, ওগুলো বলার কোনো দরকারই হয় না। সো এরপরে যে কাজটা করবো আমরা, এরপর হচ্ছে আমাদের কি, এই যে আমরা এখানে দেখো আই এক্স আর আই ওয়াই বললাম, আই এক্স ছিল আর কি আই ওয়াই, এটা কি ভর কেন্দ্রগামী, এই যে অক্ষ ভর কেন্দ্রগামী, ভর কেন্দ্র এখানে। সো এখানে ভর কেন্দ্রগামী আমার দুইটা অক্ষ আছে, এই দুইটা অক্ষে আমার আই এক্স আর আই ওয়াই নির্ণয়ের আবার সূত্র আছে। ঠিক কীরকম, ওই যে আমরা আগে যখন তোমার চতুর্ভুজ তো না, আয়তের ক্ষেত্রে যেমন পড়ছিলাম, যেটা যদি ডি বি হয় আর এটা যদি ডি হয়, তাহলে ভর কেন্দ্র নির্ণয়ের সূত্র কি, একটা হচ্ছে b/2 আর একটা কি d/2। এখানেও ঠিক সেম সূত্র হবে, একটা হবে কি আমার এক্স অক্ষ বরাবর, একটা হচ্ছে ওয়াই অক্ষ বরাবর। ঠিক আছে, তো এগুলো সূত্র আছে। এখন এই সূত্রগুলো আমরা একটু দেখব। আব্দুল্লাহ মুজাদ্দিদ ভাইয়া, ঘেমে গেছো, ফ্যান ছেড়ে দাও। ফ্যানের ব্যবস্থা নাই বুঝছো আপাতত। ফ্যানের ব্যবস্থা না থাকে আমি ফ্যান ছাড়িতেই নেই।
আমি তো কারেন্ট নাই দেখে ভাবছিলাম যে আজকে তোমাদের যে লাইভ ক্লাস নিতে চাইলাম আসলে লাইভ ক্লাস নিতে পারবো কি না, অনেকটা কনফিউশনে ছিলাম। আমি মোটামুটি 6:30 থেকে এখানে বসে আছি, 6:30 থেকে বসে আছি, যে সব কিছু সেট আপ করে রাখছি, জাস্ট কারেন্ট আসবে লাইভ শুরু করে দিবে। বাট কারেন্ট আস্তে আস্তে তোমাদের 7:40 বেজে গেল। ওকে, এখনও তোমরা যারা যারা এখন লাইভটা শেয়ার করো নাই, একটু কাইন্ডলি ভাইয়া লাইভটা শেয়ার করে দাও, ঠিক আছে? একটু কাইন্ডলি তোমরা লাইভটা শেয়ার করে দাও। ওকে, তাহলে এখন আমরা যেটা করব সেটা হচ্ছে কি, এই যে আমাদের বিভিন্ন ক্ষেত্র আছে, এই ক্ষেত্রের ভর কেন্দ্রগামী বা ভর কেন্দ্রগামী অক্ষে মোমেন্ট অফ ইনার্শিয়া নির্ণয়ের যে সূত্রগুলো আছে এই সূত্রগুলো দেখব। তো প্রথম যেটা আছে, প্রথমে আছে আমাদের আয়ত দিয়ে স্টার্ট করি। এটা হচ্ছে আমাদের আয়ত, এটা কি আমার ভূমি বি এবং এটা হচ্ছে উচ্চতা ডি। সো এখানে ভর কেন্দ্র মোটামুটি আমার কোথায় আসে, এইখানে, তাই না? এখানে আমার কিন্তু মোটামুটি ভর কেন্দ্র আসে, এটা কিন্তু আমি জানি, ভর কেন্দ্র নির্ণয়ের সূত্রও জানি। এখান থেকে গেলে বি এর অর্ধেক, এই দিক দিয়ে গেলে ডি এর অর্ধেক, এগুলো আমরা ভর কেন্দ্র নির্ণয়ের সূত্র অলরেডি জানি। সো এগুলো এখানে লাগতেছে না, তবে ওগুলো লাগবে, তোমাদের মুখস্থ রাখা লাগবে। সো এখানে ভর কেন্দ্র এইটা। সো এই ভর কেন্দ্রে আমার দুটো অক্ষ আছে, একটা হচ্ছে এক্স অক্ষ, একটা হচ্ছে ওয়াই অক্ষ। এই এক্স অক্ষে ভর কেন্দ্রগামী, এক্স অক্ষে তোমার মোমেন্ট অফ ইনার্শিয়া নির্ণয়ের একটা সূত্র আছে। ভর কেন্দ্রগামী এই যে ওয়াই অক্ষ, ওয়াই অক্ষে আবার কি একটা মোমেন্ট অফ ইনার্শিয়া নির্ণয়ের সূত্র আছে। সো আমরা এই এক্স অক্ষে যদি দেখি, এখানে একটু ইন্ডিকেট করে দেই, এটা হচ্ছে কি আই সি জি এক্স লিখলাম, আই সি জি এক্স, অথবা তোমরা লিখতে পারো কি, বা লিখেছে ভাই আই এক্স, তার মানে আমি বুঝতে পারলে হইলো, ঠিক আছে? তার মানে তোমরা বুঝতে পারলে হলো, আমি না, তুমি বুঝতে পারলে হইলো। এখানে কি আই সিজি এক্স, আমি এটা দ্বারা বোঝাচ্ছি যে আই সেন্টার অফ গ্রাভিটি এক্স অক্ষ, অর্থাৎ ভর কেন্দ্রগামী এক্স অক্ষে, অথবা কি আই এক্স লিখলাম, অর্থাৎ ভর কেন্দ্রগামী এক্স অক্ষ, ঠিক আছে? তাহলে ভর কেন্দ্রগামী এক্স অক্ষে একটা সূত্র আছে, সেটা হচ্ছে কি বি ডি কিউব বাই 12, বিডি কিউব বাই 12। এরপর যখন আমরা ভর কেন্দ্রগামী ওয়াই অক্ষে যাব, ভর কেন্দ্রগামী ওয়াই অক্ষে যাব, তখন আমার কি এসে আই সি জি ওয়াই। আচ্ছা, এটাকে আমি ধরলাম এক্স এক্স, এটা হচ্ছে ওয়াই ওয়াই, ঠিক আছে? এক্স এক্স ওয়াই ওয়াই, একটা দিই, কারণ এক্স এক্স ওয়াই ওয়াই এর কাজ আরও করবো তো আমি একটু। তাহলে এটাকে আমি বা লিখতে পারি আই ওয়াই লিখলাম মনে করো। তাহলে এইখানে সূত্রটা কি হবে, ঠিক এইটার উল্টাটা। আগে কি বিতে, সরি ডিতে আমার কিউব ছিল, এবার কি বিতে কিউব হবে। তাহলে আগে ডি, তারপরে বি কিউব বাই 12। ওকে, এইটা গেল কি আমার ভর কেন্দ্রগামী ওয়াই অক্ষ, এটা হচ্ছে ভর কেন্দ্রগামী এক্স অক্ষ। এখন কথা হচ্ছে এগুলো কিন্তু অনেক সময় কনফিউশন হয়ে যায়। সো এটা মনে রাখার জন্য একটা বলতে পারি কি, যে এইখানে এইখানে আমরা যখন এক্স অক্ষ বরাবর করব, সো এটা কার সমান্তরালে আছে, বি এর সমান্তরালে। এটা কার সমান্তরালে, বি এর সমান্তরালে। তাহলে বিটা আগে বসবে, তাহলে বিটা যদি আগে বসে তাহলে ডি এর উপর কিউব যাচ্ছে বাই 12। আবার যখন আমরা ওয়াই অক্ষে যাচ্ছি তখন কিরকম হচ্ছে, যে দেখো ওয়াই অক্ষ কার সমান্তরালে, ডি এর সমান্তরালে। তাহলে দেখো ডিটা আগে রাখছি, দেন পরে কি আছে বি, তাহলে বি এর উপর কিউব বাই 12। ক্লিয়ার? এবার তোমরা মনে রাখতে পারো। এখন কথা হচ্ছে এই দুটো আমরা শিখলাম। এখন তোমাদের বইয়ে যদি একটু লক্ষ্য করো, আরও তোমার দেয়া আছে, যদি এই অক্ষ বরাবর হয় আবার এই অক্ষ বরাবর হয়, তখন কিন্তু আলাদা আলাদা সূত্র দেয়া আছে। বাট কথা হচ্ছে আমি তোমাদের ওই সূত্রগুলো দিব না, আমি সরাসরি ওই যে তোমাদের সমান্তরলক্ষী উপপাদ্য করাই নাই, ওইটা থেকেই মূলত এটা করাবো। তার মানে একটাই জাস্ট সূত্র, তুমি প্রত্যেকটাতে অ্যাপ্লাই করতে পারবা। তার মানে এখানে তোমার বই যদি দেখো, এটা তুমি ধরলাম মনে করো এ বি, এটাকে ধরলাম আমি সি ডি। তোমাকে বলছে যে যদি এ বি অক্ষ থেকে, তার মানে এই অক্ষ থেকে মোমেন্ট অফ ইনার্শিয়া নির্ণয় করি, তখন আবার দেয়া আছে যে আই এ বি ইকুয়াল তোমার দেয়া আছে বি ডি কিউব বাই 3। যখন আই এসি, তার মানে যখন এই অক্ষ বরাবর দেওয়া আছে, আই এসি ইকুয়াল দেওয়া আছে তোমার ডিবি কিউব বাই কত 3। বাট আমি এগুলো দিব না, এগুলো দিব না। তোমাদের ওই সমান্তরালক্ষী উপপাদ্য করাইছি, ওইটার অ্যাপ্লাই এখন তোমাকে এখানে করতে হবে, ওইটার অ্যাপ্লাই এখানে করতে হবে। তোমাকে এমনি কি শিখাইছি, এমনি তো শিখাই নেই, এই কারণে শেখানো হয়েছে। এবং এই জন্য আমি সাজাও নিছি যে আমি আগে ওইটা পড়াবো, ওইটা পড়াইলে তোমাদের এখানে অ্যাপ্লাই করাটা সুবিধা হবে। ওকে, তাহলে আমাদের কি এসছে, আমি মনে করো এইখানে হইতে পারে, এটা এটা এইখানে হইতে পারে, অথবা এইখান থেকেও হইতে পারে, যেখানেই থাকুক না কেন আমি সমান্তরলক্ষী উপপাদ্যটা অ্যাপ্লাই করব। আমার মনে করো এইখানে আছে, এটাকে আমি ধরলাম তোমার আই, এটাকে এক্স, এটা এক্স ধরলাম, এক্স এক্স। তার মানে এই অক্ষ থেকে আমার এখন এই যে কাঠামো আছে, এই কাঠামোর মোমেন্ট অফ ইনার্শিয়া নির্ণয় করতে হবে। তাহলে কি করব, ওই আমরা সমান্তরলক্ষী উপপাদ্য জানি, ওইটা অ্যাপ্লাই করব। ফোন দিলে আর হয়ে যায়।
ওই সমান্তরালক্ষী উপপাদ্য যেটা আছে ওইটা এখন এখানে আমরা অ্যাপ্লাই করব কিভাবে। এটা কি এক্স এক্স অক্ষ থেকে এই যে এবিসিডি কাঠামো বা এবিসিডি আয়ত আছে এটার মোমেন্ট অফ ইনার্শিয়া নির্ণয় করতে হবে। তাহলে আমি লিখি আই এক্স এক্স মানে এই অক্ষের সাপেক্ষে বা এক্স এক্স অক্ষের সাপেক্ষে মোমেন্ট অফ ইনার্শিয়া ইকুয়াল হবে কি আমাদের, প্রথমত আমি কি করব, এটা যেহেতু একটা কাঠামো, এই কাঠামোর ভর কেন্দ্রে মোমেন্ট অফ ইনার্শিয়া কিন্তু আছে কয়টা, দুইটা, একটা এক্স অক্ষে একটা ওয়াই অক্ষে। দেখো এক্স অক্ষে কোনটা, এইটা, আর ওয়াই অক্ষে এইটা। তো এখন এইটা আমাদের কথা হচ্ছে আমি এক্স অক্ষ নিব নাকি ওয়াই অক্ষ নিব। অবশ্যই আমরা জানি এটা যেহেতু কি এক্স অক্ষ, তার মানে এর সমান্তরালে কোনটা আছে, এই অক্ষটা আছে, কিন্তু এর সমান্তরালে এই অক্ষ আছে। তাই আমরা কি করব, এই অক্ষের সাপেক্ষে যে মোমেন্ট অফ ইনার্শিয়া আছে এটা এখানে লিখবো। এই অক্ষের সাপেক্ষে মোমেন্ট অফ ইনার্শিয়া কি, এই যে আইসিজি এক্স অথবা আই এক্স। তাহলে কি করব, আই এক্স প্লাস, এখন কি হবে আমার, প্লাস হবে আমার সমান্তরালক্ষী উপপাদ্যে আমরা যেটা দেখছিলাম যে ক্ষেত্রফলের ওকে। সো আমরা সমান্তরালক্ষী উপপাদ্যে কি দেখছিলাম যে যার সমান্তরালে থাকবে সেটা নিব। এর সমান্তরালে কোনটা আছে, এই যে আমার এক্স অক্ষ আছে, তাহলে এই এক্স অক্ষে আমার মোমেন্ট অফ ইনার্শিয়া কত, আই এক্স, তাহলে লিখে ফেললাম। এরপর প্লাস দিব কেননা এখান থেকে এই পর্যন্ত বা এইখান থেকে এর ভার কেন্দ্র পর্যন্ত একটা দূরত্ব আছে। যখনই আমার দূরত্ব থাকবে ভাই, তো যখনই দূরত্ব থাকবে তখনই আমরা কি করব, আমাদের ওই যে আমরা মোমেন্টের দ্বিতীয় সূত্র বা আমার কি বলে ক্ষেত্রফলের দ্বিতীয় মোমেন্ট যেটা পড়ছিলাম ওইটা অ্যাপ্লাই করব। এখানে মনে করো দূরত্বটা দেওয়া আছে আমার জাস্ট ওয়াই দূরত্ব দেওয়া আছে। তাহলে আমি কি করব, প্রথমত আমার ক্ষেত্রফলের দ্বিতীয় মোমেন্টটা কি ছিল, এ এক্স স্কোয়ার এরকম ছিল না। সো এখানে আমি কি করলাম, এ দিলাম, এ মানে কি এটার ক্ষেত্রফল, আর এই যে এখান থেকে এই পর্যন্ত দূরত্ব কি ওয়াই, তাহলে ওয়াই স্কোয়ার। ক্লিয়ার, আই এক্স প্লাস এ ওয়াই স্কোয়ার। এখন আই এক্স এর মান কত, এখানে বসাই দিব জাস্ট। আই এক্স এর মান হচ্ছে ভাই এই যে বি ডি কিউব বাই 12 প্লাস এ ওয়াই স্কোয়ার। এইটা হচ্ছে আমার আই এক্স এক্স, অর্থাৎ এই এক্স এক্স অক্ষের সাপেক্ষে মোমেন্ট অফ ইনার্শিয়া। ক্লিয়ার, ওকে। সো এরপর এইটা যদি আমার এইখানে থাকতো এখানে, তাহলে আমরা কি করতাম, জাস্ট কি করতাম, এই যে মনে করো আই এ বি আছে, এখন আই এ বি, ঠিক আছে, আই এ বি। সো এইটাও কি আমার একটা নির্দিষ্ট একটা অক্ষ, তো সো এই অক্ষ থেকে দেখো তো এখানে নির্দিষ্ট একটা দূরত্ব আছে আবার। সো যেহেতু দূরত্ব আছে, প্রথমত আমি এই অক্ষের মোমেন্ট অফ ইনার্শিয়া কি আই এক্স নিলাম, তারপরে প্লাস কি করব, এখান থেকে এই পর্যন্ত দূরত্ব, মনে করো এখানে আমার দেওয়া আছে এইচ দূরত্ব, তাহলে কি করব এ এইচ স্কোয়ার। তাহলে যেখান থেকে হোক আমি এই সূত্রে অ্যাপ্লাই করব, ঠিক আছে। এটা গেল আমাদের কি এক্স অক্ষের সাপেক্ষে, ঠিক সেম ভাবে ওয়াই অক্ষের সাপেক্ষে আসতে পারে। ওকে, যখন ওয়াই অক্ষের সাপেক্ষে আসবে তখন কি হবে, আই ওয়াই ওয়াই ইকুয়াল, তার মানে এইখান থেকে আসবে। তাহলে এটা কার সমান্তরালে আছে, এই ওয়াই অক্ষের সমান্তরালে। যখন ওয়াই অক্ষের সমান্তরালে আছে তাহলে আমি কি করব, ওয়াই অক্ষের মোমেন্ট অফ ইনার্শিয়া কি আছে এটা, তাহলে ডি বি কিউব বাই 12 প্লাস কি করব, এর ক্ষেত্রফল এ, এবং এখান থেকে এর দূরত্ব যদি মনে করো যদি এক্স হয় তাহলে আমি কি করব এ এক্স স্কোয়ার। ওকে, সেটা গেল আমাদের আয়তের ক্ষেত্রে। দেখলো কি আমাদের ভাইয়া আয়তের ক্ষেত্রে। সো তোমরা বুঝতে পারছো কিনা, এটা যদি বুঝতে পারো তাহলে ত্রিভুজটা যেটা আছে, তারপরে তোমার তারপরে কি আছে বৃত্ত, তারপরে তোমার আর অর্ধবৃত্ত, কোয়ার্টার বৃত্ত, এই যে বিষয়গুলো আছে এগুলো ইজিলি বুঝতে পারবা। জাস্ট আমাকে একটু ক্লিয়ার করো বা কনফার্ম করো যে এইটা বুঝতে পারছো কি না, ঠিক আছে ভাইয়া, তোমরা জাস্ট আমাকে একটু কনফার্ম করো। ওকে, এটা ঠিক করবে এখন। ওকে, তাহলে ক্লিয়ার, ওকে গুড। মামুন লেখছো জি, ডান। দেন কণ্ঠকুমার লেখছো জি ভাইয়া। সজীব সরকার বুঝতে পারছি, ওকে, ধন্যবাদ তোমাদেরকে কমেন্ট করার জন্য। সো তাহলে এটা যদি বুঝতে পারছো তাহলে আমি পরে যেগুলো বোঝাবো এখন তোমাদের জন্য ইজি হয়ে যাবে, ঠিক আছে। জাস্ট এটা বোঝানোর জন্য বা এটা বলার জন্য তোমাদেরকে জাস্ট আমি এটা বললাম। ওকে, সো এখন আমি 2 নাম্বার চিত্রটা হচ্ছে কি আমাদের একটা ত্রিভুজ। ওকে, সামিউল আলিম ডান, গুড। সো 2 নাম্বারটা হচ্ছে আমাদেরকে একটা ত্রিভুজ। সো ত্রিভুজটা কীরকম, এই যে এটা হচ্ছে আমাদের ত্রিভুজ। সো এর মোটামুটি ভার কেন্দ্র আসে কোথায় ভাইয়া, এইখানে, তাই না।
আর আমাদের কিন্তু কি এখানে ভার কেন্দ্রগামী অক্ষে মোমেন্ট অফ ইনার্শিয়া আমরা নির্ণয় করতেছি। এরপর কি অন্য যে কোনো অক্ষ থেকে। সো এখানে ভার কেন্দ্রগামী অক্ষ, এখানে একটা কি আমার এক্স অক্ষ আসে, এখানে একটা ওয়াই অক্ষ আসে। সো আমরা এক্স অক্ষের সাপেক্ষে যে মোমেন্ট অফ ইনার্শিয়া হয়, এই দূরত্বটা কি আমার ভূমি হচ্ছে বি, এই দূরত্বটা হচ্ছে আমার ডি, ডি ধরতে পারি বা এইচ ধরতে পারি, তোমাদের বইয়ে এইচ দিয়ে আছে, এইচ দিয়ে করতেছি। ওকে, সো আমার যখন ভর কেন্দ্রগামী এক্স অক্ষে আসবে তখন কি আসলো, আই এক্স লিখলাম অথবা আই সিজি এক্স, আমি যে কোনো একটা দ্বারা প্রকাশ করতে পারি। আমি বলছিলাম তোমাদের যেটা ইকুয়াল কি লিখতে পারি, এখানে সূত্র হচ্ছে তোমাদের বি এইচ কিউব বাই 36, এখানে সূত্র কি বি এইচ কিউব বাই 36, ওই আগের ফর্মুলা, যার সমান্তরালে থাকবে সেটা হবে কি সামনে। সেটা দেখো তো এক্স অক্ষে নিচ্ছি আমি, ভরকেন্দ্রগামী এক্স অক্ষে, তাহলে কি দেখো তো কার সমান্তরালে আছে, এটা বি এর সমান্তরালে, তাহলে দেখো বিটা আগে। আর এরপর যখন আমি এর সমান্তরাল নিব অর্থাৎ এইচ এর সমান্তরাল নিব, তার মানে কি ওয়াই অক্ষ, তার ভরকেন্দ্রগামী ওয়াই অক্ষে যখন নিব আই ওয়াই ইকুয়াল কি লিখলাম, মনে করো আই সিজি ওয়াই, জাস্ট চিহ্নিত। তাহলে এখানে দেখো কে আছে কার সমান্তরালে, এইচ এর সমান্তরালে, তাহলে এইচটা আগে নিলাম, তারপরে আছে বি কিউব বাই 36। ক্লিয়ার? এখানেও আমরা ঠিক সেম আগের মতো কাজ করব। এইখান থেকে মনে করো আমাকে কি করছে, মোমেন্ট অফ ইনার্শিয়া নির্ণয় করতে বলছে, অথবা এইখান থেকে বা এইখান থেকে, যে কোনো জায়গা থেকে করুক, আমরা কি করব, ওই যে আমার কি বলে দ্বিতীয় সূত্র যেটা আছে, মোমেন্টের যে দ্বিতীয় সূত্রটা আছে, না সরি মোমেন্টের দ্বিতীয় সূত্র বলতেছি, সমান্তরালক্ষীয় উপপাদ্য যেটা আছে ওইটা অ্যাপ্লাই করব। ওকে, তাহলে হচ্ছে কি আমাদের এখানে এটাকে ধরলাম এক্স এক্স, এটাকে ধরলাম কি আমি এক্স এক্স, এটা ওকে, এটা হচ্ছে আমার এক্স এক্স। এখন এই এক্স এক্স অক্ষ থেকে আমি মোমেন্ট অফ ইনার্শিয়া নির্ণয় করবো, তাহলে এখানে এটা লিখে দিই আই এক্স এক্স। আমরা জানি যেহেতু ভর কেন্দ্র থেকে এই পর্যন্ত একটা দূরত্ব আছে, সেই দূরত্ব আমি ধরলাম মনে করো ওয়াই। ওকে, তাহলে আমি কি করব, প্রথমত এই কাঠামোটার একটা কি ভর কেন্দ্র আছে দুইটা, একটা না, ভর কেন্দ্রে দুইটা মোমেন্ট অফ ইনার্শিয়া আছে, ভর কেন্দ্রগামী এক্স অক্ষে একটা, ভর কেন্দ্রগামী ওয়াই অক্ষে একটা। তো ভর কেন্দ্রগামী এক্স অক্ষে কি আছে এইটা, আর ওয়াই অক্ষে আছে এইটা। এখন কথা হচ্ছে আমি যখন এক্স অক্ষের সাপেক্ষে নিব তখন কোনটা নিব, ওই আগের সমান্তরালটাই মাথায় রাখবা যে এটা কার সমান্তরালে আছে, এটা এই যে দেখো এক্স যে অক্ষটা আছে বা ভর কেন্দ্রগামী এক্স অক্ষের সমান্তরালে কিন্তু এটা আছে, তাহলে আমি নিব কি এই ভর কেন্দ্রগামী এক্স অক্ষের সাপেক্ষে যে মোমেন্ট অফ ইনার্শিয়া আছে এটা এখানে নিব। তাহলে আমি কি ভর কেন্দ্রগামী এক্স অক্ষের সাপেক্ষে মোমেন্ট অফ ইনার্শিয়াটা হলো আমার আই এক্স, প্রথমত এটা মোমেন্ট অফ ইনার্শিয়া নিলাম, প্লাস কি এখন দেখো এইখান থেকে এই পর্যন্ত একটা নির্দিষ্ট দূরত্ব আছে, তার মানে যখন ছোট্ট একটা দূরত্ব হলেও থাকবে তখনই আমার এই যে এই সূত্রটা অ্যাপ্লাই হয়ে যাবে। তার মানে তোমার কি হবে এখন, ওই যে ক্ষেত্রফলের দ্বিতীয় মোমেন্ট আমি জানি এ ওয়াই স্কোয়ার, এ মানে কি এর ক্ষেত্রফল, ওয়াই মানে কি এইখান থেকে এই পর্যন্ত বা এইখান থেকে এর ভর কেন্দ্র পর্যন্ত যে দূরত্ব এটার বর্গ। ক্লিয়ার? ওকে, তাহলে আমরা এখন করি কি 3 নাম্বার দেখি, সেটা হচ্ছে আমাদের একটা তোমার বৃত্ত, ঠিক আছে, বৃত্তটা কিরকম এরকম। সো বৃত্তের ক্ষেত্রে এইটা হচ্ছে আমার কি ভর কেন্দ্র মোটামুটি কিন্তু এখানে আসে, সো এটা হচ্ছে বৃত্তের ব্যাস ডি। তো বৃত্তের তো তোমার কি চারদিকে একই দূরত্ব, এখানেও কি ডি, এই দিক দিয়ে ওগুলো ডি, এই দিক দিয়েও ডি, এই দিক দিয়েও ডি, যে কোনো পাশে যাই না কেন আমি প্রত্যেক পাশে আমার কি হচ্ছে ব্যাসটা সমান থাকতেছে। তাহলে এইখানে যখন আমরা কি করব যে এটা আমার এক্স অক্ষ, এটা ওয়াই অক্ষ, তো এক্স অক্ষ যায় বা ওয়াই অক্ষ যায় যেখানেই যায় না কেন আই এক্স ইকুয়াল আই সিজি এক্স ধরলাম, ইকুয়াল আমার এখানে সূত্র হচ্ছে পাই ডি টু দি পাওয়ার 4/64। আমি যদি আই ওয়াইও যাই আমার ঠিক সেম আসে, আই ওয়াই ইকুয়াল আই সিজি ওয়াই ইকুয়াল পাই ডি টু দি পাওয়ার 4/64। ঠিক আছে, তার মানে এখানে আমার সূত্র এইটাই আসতেছে, দুইটাই একই, তার মানে এক্স অক্ষ হোক, কারণ ভর কেন্দ্রগামী এক্স অক্ষ হোক বা ভর কেন্দ্রগামী ওয়াই অক্ষ হোক, দুই জায়গা থেকে আমার সূত্র এইটা আসতেছে। এখন এখানেও আমরা ঠিক সেম কাজ করব। এখন মনে করো এটা আমার এই দিকে দিলাম, এতক্ষণ তো আমি কি এক্স অক্ষ বরাবর দিলাম, এখন কি করলাম ওয়াই অক্ষ বরাবর মনে করে দিই, সেটাকে ধরলাম এটা একটা অক্ষ হচ্ছে ওয়াই ওয়াই, অর্থাৎ এই ওয়াই ওয়াই অক্ষ থেকে আমার এটার মোমেন্ট অফ ইনার্শিয়া নির্ণয় করতে হবে। অক্ষ দেয়া আছে, ঠিক আছে, তার মানে এখানে আর কিছু কিন্তু দেয়া নেই যে তোমার এইখান থেকে বা এইখান থেকে বলা নাই, জাস্ট বলা আছে কি এই অক্ষ থেকে, তার মানে অক্ষ তোমার দেয়া আছে, তাহলে এই অক্ষ থেকে এর ভারকেন্দ্র পর্যন্ত একটা দূরত্ব তো আছে, কত এক্স দূরত্ব ধরলাম। ওকে, তাহলে আমি কি করব ওয়াই ওয়াই অক্ষের সাপেক্ষে, তাই আমি চিহ্নিত করি যে আই ওয়াই ওয়াই, অর্থাৎ ওয়াই ওয়াই অক্ষের সাপেক্ষে মোমেন্ট অফ ইনার্শিয়া। তাহলে প্রথমত দেখো এইটার যেহেতু ভর কেন্দ্র একটা আছে, তো ভর কেন্দ্রগামী কি অক্ষে দুটো মোমেন্ট অফ ইনার্শিয়া আমার থাকে, আমরা ইউজ করি কোনটা
এটার সমান্তরালে যেটা থাকে, এটার সমান্তরালে কোনটা থাকে? ওয়াই অক্ষ। সো ওয়াই অক্ষ অর্থাৎ ভরকেন্দ্রগামী ওয়াই অক্ষে যে মোমেন্ট অফ ইনার্শিয়াটা থাকবে এটা এখানে বসিয়ে দেবো। ভরকেন্দ্রগামী ওয়াই অক্ষে মোমেন্ট অফ ইনার্শিয়া কোনটা? এইটা। আর দুইটা মানে কিন্তু সেম, ঠিক আছে? তাহলে পাই d⁴/64 লিখলাম, প্লাস এখন কি আছে? এর মাঝে দূরত্ব আছে। তো দূরত্ব আছে মানে কি ভাইয়া? ওই ক্ষেত্রফলের দ্বিতীয় মোমেন্ট, অর্থাৎ এর ক্ষেত্রফল ধরলাম এ এবং এখান থেকে দূরত্ব হচ্ছে এক্স, তাহলে এক্স এর উপর বর্গ। ক্লিয়ার? ওকে, সবাই একটু ক্লিয়ার লেখো। সবাই একটু ক্লিয়ার লেখো, হ্যাঁ? ওকে, এটা গেল আমাদের বৃত্ত। এরপরে আমরা চলে যাই আমাদের অর্ধবৃত্ত, দেন আসলো আমাদের কি কোয়ার্টার বৃত্ত। এই বিষয়গুলো এগুলো আরও ইজি আছে, ঠিক আছে? আর অবশ্যই এই বিষয়গুলো কিন্তু নোট করে নিবা, ঠিক আছে? এগুলো কিন্তু তোমরা যদি বইয়ে দেখো, বইয়ে কিন্তু এটা পাবা না, এরকম সাজালো গোছালো অবস্থা নাই, এটা আমি গ্যারান্টি দিতে পারি। এই উপরের দুটো আছে এবং সাথে সাথে আরও শর্টকাট তোমাকে আরও অনেকগুলো সূত্র মুখস্থ করতে বলবে ওরা, বাট আমরা ওগুলো করবো না। আমরা কি করবো? এইভাবে মাথায় রাখবো, জাস্ট একটাই সূত্র, সেটা হচ্ছে কি সমান্তরালক্ষী উপপাদ্য। ওকে, কারণ ভরকেন্দ্রগামী অক্ষে যেটা আছে এটা মুখস্থ করতেই হবে। তুমি বইয়ের হিসেবে যাও বা আমার হিসেবে যাও বা যে কোনো হিসেবে যাও, এটা মুখস্থ রাখতেই হবে। আর বাকি যেগুলো আছে তোমার একটাতে আরও 2টা 3টা করে এক্সট্রা দিচ্ছে বইয়ে, বা অন্য কোথাও যাও দেখবে যে এক্সট্রা দিচ্ছে। তো আমরা এই এক্সট্রা করার কোনো দরকার নেই, আমরা একটাই করব। তোমার যদি 60টা সেকশন থাকে, 60টার ক্ষেত্রেই আমার একটা, 60টার ক্ষেত্রে মনে করো তোমার 14 থেকে 15টা এক্সট্রা দেওয়া থাকে, তো আমরা 14 থেকে 15টা এক্সট্রা করবো না, জাস্ট আমরা একটাই করবো ওখানে। ওকে, তারপরে আমাদের টাইম বাঁচাইতে হবে, ঠিক আছে? হ্যাঁ, ম্যাথ শুরু হলে ভালোভাবে বোঝা যাবে। তবে আমি এই সূত্র দুটা আর দুটো আছে, ওই দুটো লিখে দিই একটু। তো এরপর আছে আমাদের কি 4 নাম্বার হচ্ছে অর্ধবৃত্ত, অর্থাৎ এটা অর্ধবৃত্ত। মোটামুটি মোমেন্ট অফ ইনার্শিয়া আমার এখানে আসে, সরি ভরকেন্দ্র এখানে আসে। তো ভরকেন্দ্রগামী এক্স অক্ষ একটা, একটা হচ্ছে ওয়াই অক্ষ। সো ভরকেন্দ্রগামী এক্স অক্ষের সূত্রটা আমার কি আসে? ভরকেন্দ্রগামী এক্স অক্ষে ভাই কি আসে সূত্রটা? এখানে আমার কি আসে রুদ্র? তাহলে এইখানে ভরকেন্দ্রগামী এক্স অক্ষে যেটা আসে আমাদের, সেটা হচ্ছে 0.11 r⁴ এবং এইখানে কি আসে? এইখানে আমার আসে ভাইয়া আমার তো মনে পড়তেছে না। ওকে, আচ্ছা তোমার বইটা নিয়ে এসো, প্র্যাকটিস করতে হবে, ঠিক আছে? তাহলে এখানে আমাদের আসতেছে 0.11 r⁴ অ্যান্ড এইখানে আরেকটা আসতেছে, সেটা আমি একটু করে দিচ্ছি, ঠিক আছে? আমি নিজের একটু, তার মানে তোমরাও ভুলে যাবা, এটাও আমি গ্যারান্টি, ঠিক আছে? এরপর থাকে আমাদের কোয়ার্টার বৃত্ত, এটা অর্থাৎ এইখানে। ওকে, ভরকেন্দ্র এখানে আসে। তো ভরকেন্দ্রগামী এক্স আর ওয়াই অক্ষে আমাদের কাজ করতে হয়। এটা হচ্ছে এক্স, এটা হচ্ছে ওয়াই অক্ষ। সো এই এক্স অক্ষ বরাবর আসে আমাদের আই এক্স, আর এখানে আসবে আই ওয়াই, আই এক্স আর আই ওয়াই। ওকে, সো এগুলো বসাই দিব। আচ্ছা, এই যে এই দুটো আছে, এই দুটো চিত্র আমি একটু পর তোমাদেরকে করে দিচ্ছি। তবে আমরা প্রথমত একটা সহজ ম্যাথ দিয়ে আগে শুরু করি, ঠিক আছে? এগুলো আমি একটু পরে করাচ্ছি, তোমাদের দিয়ে দিচ্ছি। তাহলে এখন আমরা একটা সহজ ম্যাথ দিয়ে স্টার্ট করি, যেটা আমার খাতায় লেখা আছে, ঠিক আছে? বই আমার সাথে নাই তো এখন, এই কারণে আপনি তাড়াহুড়ো করতে গিয়ে তোমাদের বই যেটা আছে বইটাই আমি নিয়ে আসিনি। তাহলে এখন আমরা করবো একটা ম্যাথ। ম্যাথটা হচ্ছে আমার আই সেকশনে একটা ম্যাথ, মানে আই সেকশনে একটা আমার চিত্র দেওয়া আছে বা আই একটা সেকশন দেওয়া আছে। এই আই সেকশনে মোমেন্ট অফ ইনার্শিয়া আমাকে কী করতে হবে? নির্ণয় করতে হবে। ওকে, আই সেকশনে আমাদের কী করতে হবে? মোমেন্ট অফ ইনার্শিয়া নির্ণয় করতে হবে। সো আই সেকশনটা আমি একটু অঙ্কন করে নিই। আচ্ছা, দেখা যাবে এদিকে? আই সেকশনটা আমার কীরকম আছে? এইটা হচ্ছে আমার একটা আই সেকশন দেওয়া আছে, দেখা যাচ্ছে? ওকে, দেখা যাচ্ছে। তাহলে মাপগুলো একটু আমরা দেখে নিই।
আচ্ছা দাও তো দেখি, বইটা তো দেখি, ম্যাপটা দেখিনি একটু। তাহলে আমরা একটা ম্যাথে যাই, ম্যাথে একটু মানগুলো একটু দেখে নিই। হ্যাঁ, সো মানগুলো এখানে আমার কী কী আছে, প্রথমত হচ্ছে এখানে এসছে 4 সেন্টিমিটার, 4, 14, সেগুলো একটু ইন্ডিকেট করে নিই, ঠিক আছে। এখানে দেওয়া আছে 4 সেন্টিমিটার, এখানে 14 সেন্টিমিটার, এখানে দেওয়া আছে আবার 4 সেন্টিমিটার। ওকে, এরপর আছে আমাদের কি, এইখানে দেওয়া আছে তোমাদের 12 সেন্টিমিটার। ওকে, এরপর এইখানে দেওয়া আছে তোমাদের 3 সেন্টিমিটার। এরপর এইখানে দেওয়া আছে 18 সেন্টিমিটার। ওকে, সো আর কোনো মাপ না। সো এটা হচ্ছে কি আমাদের একটা সেকশন, আই সেকশন, ঠিক আছে। তো এখন এই আই সেকশনে বলছে কি আমার কোশ্চেন বলছে কি, কেন্দ্রীয় আনুভূমিক অক্ষ সাপেক্ষে জড়তার ভ্রামক নির্ণয় করো। কেন্দ্রীয় আনুভূমিক অক্ষ সাপেক্ষে, অবশ্যই তোমরা এখানে মাথায় রাখবা আমাদের কার সাপেক্ষে বলছে, এইটা মাস্ট বি জানতে হবে বা কোশ্চেনটা পড়ে দেখতে হবে। এটা যদি তুমি শিওর না হও বা যদি ভুল করো তাহলে কিন্তু আর করতে পারবা না, ঠিক আছে। করলেও তোমার কি হিসাব ছাড়া তোমার চলে আসবে বা তোমাকে হয়তো বা বেশি পরিমাণ হিসাব করতে হবে। সেখানে আমার বলছে কি যে কেন্দ্রীয় আনুভূমিক অক্ষ থেকে, আমার এখানে বলছে কেন্দ্রীয় আনুভূমিক অক্ষের সাপেক্ষে, কেন্দ্রীয় আনুভূমিক অক্ষের সাপেক্ষে। সো কেন্দ্রীয়, কেন্দ্রীয় মানে কি, ভর কেন্দ্র, কেন্দ্র মানে ভর কেন্দ্র। তার মানে এখানে বুঝতে পারতেছি এখানে আমাকে এই সেকশনটার প্রথমত ভর কেন্দ্র নির্ণয় করতে হবে, এবং ভর কেন্দ্রে কি করছে, ওই যে ভর কেন্দ্র পাইছি ওই ভর কেন্দ্রের আনুভূমিক অক্ষের সাপেক্ষে। সো মনে করো মোটামুটি এটার ভর কেন্দ্র আমার এই পয়েন্টে আসলো, তাহলে এই পয়েন্টে যে আনুভূমিক অক্ষ আছে এই অক্ষের সাপেক্ষে মূলত আমার কি করতে হবে, এই টোটাল সেকশনটার মোমেন্ট অফ ইনারশিয়া নির্ণয় করতে হবে। এটা হচ্ছে আমার কি কোশ্চেন। সো এখন তার আগে এই যে সেকশনটা আছে এই সেকশনটাকে কিন্তু আমাদের প্রতিসম সেকশন বলা যায়, প্রতিসম সেকশন বলা যায়, যেটা আমি তোমাদের ষষ্ঠ অধ্যায়ে আলোচনা করেছিলাম। তোমরা যদি আমার ক্লাসগুলো করে থাকো, যে কি যদি আমাদের কোনো একটা সেকশনকে মাঝামাঝি ভাগ করে বা মাঝামাঝি তোমার একদম লম্বালম্বিভাবে অথবা আনুভূমিকভাবে যদি সমান দুই ভাগে ভাগ করা যায় তাহলে সেটাকে আমার প্রতিসম সেকশন বলা হয়ে থাকে। তো এইখানে দেখো আমি যদি এই দিক দিয়ে কাট করি, এই দিক দিয়ে যদি কাট করি তাহলে দেখো এই পাশে যতটুকু থাকে এই পাশে ঠিক সেম থাকে আমার। তার মানে আমি কি এটা বলতে পারি না এটা একটা আমার প্রতিসম কাঠামো? হ্যাঁ ভাইয়া, প্রতিসম কাঠামো। ওকে, সো তাহলে এটা আমার প্রতিসম কাঠামো। তার মানে এইখানে হয় এক্স বারের মান সমান না হয় ওয়াই বারের মান সমান, এক্স বারের মান সমান নয়তো আমার কি ওয়াই বারের মান সমান। সো এইখানে দেখো আমার কি সেকশনটা এখানে আমরা কি কাটতেছি এই দিকে, তার মানে এই দিক দিয়ে সমানভাবে ভাগ করা যাচ্ছে। সো আমরা প্রথমত যখন এর ভার কেন্দ্র নির্ণয় করতে চাই, আচ্ছা এখানে আমার কি বলছে, কেন্দ্র আনুভূমিক অক্ষের সাপেক্ষে বলছে না। আচ্ছা আমি তোমাদের কাজের মাধ্যমে আস্তে আস্তে ওটা বলে দিলে ভালো হয়, ঠিক আছে। তোমার কেন্দ্রীয় আনুভূমিক অক্ষের সাপেক্ষে, তাহলে এখানে আমার কি এই পুরো সেকশনে আগে ভর কেন্দ্র নির্ণয় করতে হবে। তো পুরো সেকশনে যে ভর কেন্দ্র নির্ণয় করতে চাই তাহলে আমার ষষ্ঠ অধ্যায়ের যে নিয়মগুলো আছে এগুলো অ্যাপ্লাই করতে হবে, ষষ্ঠ অধ্যায়ের নিয়মগুলো। ওকে, সো মাথায় রাখবা ষষ্ঠ অধ্যায়ের সূত্র এখন তোমাকে অ্যাপ্লাই করতে হবে। সো এটাকে আমরা প্রথমত 1 নম্বর ধরলাম, এটাকে আমি ধরলাম 2 নম্বর সেকশন, এটাকে ধরলাম 3 নম্বর সেকশন। ওকে, তাহলে আমি যদি ভর কেন্দ্র নির্ণয় করতে চাই তাহলে আমার ওই সিম্পল আগে কি A1 A2 A3, তারপর কি লাগে আমার X1 X2 X3, তারপর কি লাগে Y1 Y2 Y3, এই মানগুলো বের করা লাগে, তাই না। বাট এখানে কথা হচ্ছে কি এগুলো নির্ণয় করার জন্য প্রথমত আমাকে এখানে কি করতে হবে, আমার অক্ষ নিয়ে আসতে হবে প্রথমত। আমরা অক্ষ ধরছিলাম কিভাবে, যে আমার এই কাঠামো সর্বনিম্ন যে আনুভূমিক রেখাটা থাকবে, সর্বনিম্ন আনুভূমিক রেখা কোনটা, এইটা, তাহলে এইটা হবে আমার কি এক্স অক্ষ, তাহলে এক্স এক্স, এবং সর্ববামে যে লম্বিক বা উলম্ব রেখাটা থাকবে সেটা হচ্ছে আমার ওয়াই অক্ষ, তাহলে এটা হচ্ছে ওয়াই অক্ষ। ওকে, নিচে যেটা আনুভূমিক থাকে সেটা হচ্ছে এক্স অক্ষ এবং সর্ববামে যেটা থাকে সেটা হচ্ছে আমার ওয়াই অক্ষ। তাহলে আমি কি করব, আমি দেখতে পাচ্ছি যে এইখান থেকে আমার মোটামুটি এইভাবে ভাগ করে আমি মোমেন্ট অফ ইনারশিয়া ভাগ করা যাচ্ছে দুইটা সমানভাবে, তাহলে এটা কি আমার প্রতিসম অক্ষ। তো প্রতিসম
বা কাঠামো বা প্রতিসম সেকশন বল, প্রতিসম অক্ষ, ওকে যাই বল না কেন। সো এইখানে আমার এই সেকশনের অর্থাৎ 1 নম্বর সেকশনে ভার কেন্দ্র কিন্তু মোটামুটি আমার এখানে আসে। তাহলে আমি কি এটাকে ধরলাম x1 y1, এইটার তোমার ভার কেন্দ্র মোটামুটি কিন্তু আমার এখানে আসে, তাহলে এটাকে ধরলাম আমি x2 y2। সো এগুলো তোমরা ধরতে পারো নাও ধরতে পারো, আমি তোমাদের এখানে বোঝানোর জন্য এগুলো কিন্তু ইউজ করি, ঠিক আছে? এমনটা না যে বাধ্যবাধকতা তোমাকে দিতেই হবে, তবে তোমাদের বোঝার সুবিধার্থে আমি এগুলো দিয়ে তোমাদের দিয়ে থাকি। এরপর 3 নম্বর সেকশনে ভর কেন্দ্র মোটামুটি এখানে আসবে x3, y3। সো এখন যদি আমি এখানে x1 দেখি, তাহলে x1 মানে কি এইখান থেকে এই পর্যন্ত দূরত্ব, এই দূরত্বটা। y1 মানে কি এইখান থেকে এই পর্যন্ত দূরত্ব, সরি x2 মানে এখান থেকে এই পর্যন্ত, x3 মানে কি এখান থেকে এই পর্যন্ত দূরত্ব। তো দেখো প্রত্যেকটা দূরত্বই কিন্তু আমার সমান হচ্ছে, তাহলে আমি কি বলতে পারি না যেখানে আমার x1 x2 x3 এগুলো প্রত্যেকটার মান সমান, আর এগুলোর মান সমান মানে কি এখানে আমার x বারের মানও একই হবে। তার মানে আমি এখানে এই যে এগুলো লিখছি এগুলো লেখার কোনো দরকার নেই, এখানে আমি কি লিখতে পারি যে x1 ইকুয়াল x2 ইকুয়াল x3 ইকুয়াল x বার ইকুয়াল কি করতে পারি x বার হিসেব হবে। তাহলে দেখো তো এইখান থেকে হিসাব করি, যদি আমি এই x1 যদি বের করতে পারি তাহলে আমার x2 x3 x বার ইজিলি বের হয়ে যাচ্ছে। তো এইখান থেকে আমি x1 যদি বের করতে চাই, তো এইটা দেখো তো 1 নম্বর সেকশনে এইটা কি আমার একটা আয়তাকার কাঠামো না? তো আয়তাকার কাঠামো আমাদের ভরকেন্দ্র কোথায় থাকে? টোটাল দূরত্বের অর্ধেকে। তার মানে এটা কি আছে? এটা আমার 18 আছে, তাহলে 18-র অর্ধেকে থাকবে, তাহলে 18/2। তাহলে কত লিখতে পারি আমি এখানে? এখানে মোটামুটি আসে আমার 9 সেন্টিমিটার। তাহলে আমি x বার পাইলাম কত ভাইয়া? 9 সেন্টিমিটার। তাহলে এখন আমার y1 y2 y3 এগুলো নির্ণয় করতে হবে কিন্তু। তাহলে এখন আগে আমরা a1 a2 a3 এগুলো নির্ণয় করি, যেহেতু ভারকেন্দ্র নির্ণয় করবো, এগুলো তো অনেক ইজি। তাহলে আমার 1 নম্বর সেকশনে এখানে আমার ক্ষেত্রফল যদি নির্ণয় করি, ভূমি হচ্ছে 18, উচ্চতা হচ্ছে বা প্রস্থ হচ্ছে 4, তাহলে 4 কত হয়? 72 মেবি, তাই না? দেন 72 সেন্টিমিটার স্কোয়ার। এরপর আসলো আমাদের কি 2 নম্বর সেকশনে, এখানে আসলো 3, এখানে আসলো 14, 3 14 কত হয়? 14 2 8, 3 14 কত হয়? 42 সেন্টিমিটার স্কোয়ার। এরপর আসলো আমাদের 3 নম্বর কাঠামো। 3 নম্বর কাঠামোতে 4 হচ্ছে প্রস্থ, দৈর্ঘ্য হচ্ছে 12, তাহলে 4 12 48, 3 এবং 34 4 12 48 সেন্টিমিটার স্কোয়ার। ক্যালকুলেটর বাসায় নিয়ে এসো, তোমাদের ক্যালকুলেটর সাহায্যে হয় দেখাই দিব, এখন সমস্যা নেই। সো এরপর আসলে আমাদের y1 y2 y3 এগুলো তো নির্ণয় করতে হয়, এগুলো তো আমরা জানি যে কীভাবে নির্ণয় করতে হয়। ওকে, সো এগুলো আমরা একটু এখানে দেখি। y1 y2 y3 মানে কি? এই যে x অক্ষ থেকে কিন্তু y এর মান নির্ণয় করতে হয়। তাহলে y1 মানে কি? এই অক্ষ থেকে এই যে প্রথম সেকশনের ভার কেন্দ্র পর্যন্ত যে দূরত্ব এতটুকু, তাহলে এতটুকু মানে কি? এই টোটাল দূরত্বের কত? অর্ধেকে, যেহেতু আয়তকার টোটাল দূরত্বের অর্ধেকে, অর্থাৎ 4-এর অর্ধেক অর্থাৎ 2 সেন্টিমিটার। এরপর আসলে কি আমাদের এই সেকশনের ভার কেন্দ্র হচ্ছে আমার এই y2 মানে কি? এইখান থেকে এই পর্যন্ত দূরত্ব। কি করছি? একদম অক্ষ থেকে এই পর্যন্ত দূরত্ব, জাস্ট এতটুকু না কিন্তু, এখান থেকে এই পর্যন্ত দূরত্ব। প্রথমত আমি কি করব? এতটুকু যোগ দেই, 4 প্লাস এখন এই সেকশনের ক্ষেত্রে যদি দেখি জাস্ট, তাহলে এই সেকশনের অর্ধেক কিন্তু, তার মানে এই দূরত্বের অর্ধেক কিন্তু ভার কেন্দ্রটা আছে। তাহলে অর্ধেকে যেহেতু ভার কেন্দ্র, তাহলে এটা টোটাল দূরত্ব হচ্ছে 14-র অর্ধেক, তাহলে কত হয়? 7 4 কত হয়? 11 সেন্টিমিটার। এরপর আসলে আমাদের y3, তাহলে এইখান থেকে এই পর্যন্ত দূরত্ব, তাহলে এইখান থেকে এই পর্যন্ত দূরত্ব আগে কত? এখানে আছে 4, দেন এখানে আছে 14, অ্যান্ড এখানে এই টোটাল দূরত্বের অর্ধেকে, এখানে 4-এর অর্ধেকে ভার কেন্দ্র, তাহলে 4/2। তাহলে এইখানে আমি লিখতে পারি কি মোটামুটি 18 2 20, তাহলে 20 সেন্টিমিটার। ওকে, তাহলে দেখো আমার টোটালি সবগুলো মান কিন্তু পেয়ে গেছি এখানে। জাস্ট ভার কেন্দ্রের ক্ষেত্রে এক্স বারটা পাইছি, ওয়াই বার পাইনি। সো ওয়াই বার বের করার জন্য আমরা সূত্র কি জানি? a1 y1 প্লাস a2 y2 প্লাস a3 y3 বাই a1 প্লাস a2 প্লাস a3। এখন জাস্ট মানগুলো এখানে সব বসাই দিলে এখানে আমি ওয়াই বারের মান পাবো। সো ওয়াই বারের মানটা কত আমি দেখে নেই, কারণ তোমাদের যত সম্ভব একটু শর্টকাট করে। সো ওয়াই বারের মান এখানে আমার বেরিয়েছে 9.67। ওকে, 9.67। সো তোমাদেরকে একটা শর্টকাট বলে দেই। আচ্ছা, শর্টকাট বলে দেওয়া তোমাদের একটু রিস্ক হয়ে যায়, কারণ তোমরা অনেক সময় করো কি, এই যে ক্যালকুলেটর, আমি জানি অনেকে তোমরা চাপতে পারো না। ওকে, ক্যালকুলেটর ইউজই করতে পারো না। সো যারা ক্যালকুলেটর ইউজে দুর্বল তাদেরকে বলবো এই যে ছোটোখাটো হিসেবগুলো আছে এগুলোও তোমরা ক্যালকুলেটর করো, ঠিক আছে? এগুলো ক্যালকুলেটর করো। আর যারা ক্যালকুলেটরের হিসাব একটু ভালো পারো
তারা কি করবা, এই যে এখানে হিসাবটা এখানে বসাইলা, এখানে মানগুলো বসাই দেখবা এবং বসানোর পর তুমি অ্যান্সারে দেখবা তোমার মান বসানো ঠিক আছে কিনা। যদি দেখো মান বসানো ঠিক আছে তাহলে আর ক্যালকুলেটর চাপার হিসাব নাই, কারণ টাইম আমাকে সেভ করতে হবে, টাইমের মূল্য আছে। ওকে, টাইমের মূল্য আছে। আমার কিন্তু এ পর্যন্ত এখনও ক্যালকুলেটর নাই, এখনও ক্যালকুলেটর নাই। তবে ক্যালকুলেটর লাগবে, তুমি যেহেতু সিভিল একজন স্টুডেন্ট তাহলে তোমাকে মাস্ট বি ক্যালকুলেটরটা লাগবে ভাই। হ্যাঁ, সো ক্যালকুলেটর তুমি নাও। সো আমিও এটাই নিয়ে নিব ক্যালকুলেটর, কারণ ক্যালকুলেটর ইউজ করতে হবে, ইউজ করা শিখতে হবে, আরও বেশি ইউজ করে শিখতে হবে। ওকে, তাহলে এইখানে আমি মোটামুটি মানটা আমার বসানোর পর এখানে আসবে মনে করো 9.67 সেন্টিমিটার। ওকে, তাহলে ওয়াই বার পাইলাম, এক্স বার পাইলাম, এটা ওয়াই বার এইটা। তো এক্স বার 9 মানে কি ভর কেন্দ্র। এখন আমি একটু আইডিয়াতে দেখি মূলত এখানে আমার ভর কেন্দ্রটা কোথায় আসে। ওকে, এইখানে ভর কেন্দ্রটা কোথায় আসে এটা একটু দেখি। আচ্ছা 1 2 এগুলো আমি একটু মিশিয়ে দিই এখন। ওকে, কারণ চিত্রটা যদি একটু ভালো না হয় তখন কিন্তু বুঝতে পারবে না। এই দূরত্ব এগুলো বাদ দিই। ওকে, সো এখানে বলছে আমার এক্স বার কত 9। এক্স বার 9 মানে কি, এটা হচ্ছে আমার ওয়াই অক্ষ, এটা এক্স অক্ষ। এক্স মানে কি বাম থেকে ডানে যে দূরত্বটা যায়, আর ওয়াই মানে কি নিচ থেকে উপরে যে দূরত্বটা। আচ্ছা আমরা মূল বিন্দু থেকে হিসাব করব। সো ডানে কত গেছে, এক্স মানে 9, তার মানে এখান থেকে এই পর্যন্ত আসছে, এই পর্যন্ত আসলো। দেন উপরে কতটুকু যাবে 9.67, তার মানে এখান থেকে 9.67 মোটামুটি আমার এইখানে আসে। তার মানে এই জায়গায় সম্পূর্ণ কাঠামোটার ভার কেন্দ্র কোথায়, এই যে এই জায়গায় আসে। তাহলে আমি কি ভার কেন্দ্র বা কেন্দ্রীয় বা কি বলে এটা কেন্দ্রটাকে বের করতে পারছি। হ্যাঁ, কেন্দ্র বের করতে পারছি। তাহলে এইটা হচ্ছে আমার কেন্দ্র, এবং কেন্দ্রের স্থানাঙ্ক আমরা কি জানি, কেন্দ্রের স্থানাঙ্ক হচ্ছে ভাইয়া এক্স বার কমা ওয়াই বার। কেন্দ্রের স্থানাঙ্ক কি এক্স বার কমা ওয়াই বার। এরপরে আমরা একদম আরেকটা ইউনিক টাইপের ম্যাথ করব। ওকে, জাস্ট এটা ম্যাথ মনে করো মোটামুটি তোমাদের শেষ হয়ে গেছে। আর বুঝতে অসুবিধা হলে অবশ্যই কিন্তু বলবা। ওকে, আর যারা যারা নতুন জয়েন হয়েছো তারা অবশ্যই লাইভটা শেয়ার করে দাও। ওকে, সো লাইভটা শেয়ার করে দাও যাতে তোমাদের যারা ফ্রেন্ড আছে তারা দেখতে পায়। ওকে, তাহলে মোটামুটি আমি বুঝতে পারলাম যে এখানে আমার ভারকেন্দ্র আছে। এখন বলছে কি এই যে ভারকেন্দ্র বা এই যে কেন্দ্রীয় আছে, এই কেন্দ্রীয় আনুভূমিক অক্ষের সাপেক্ষে আমাকে কি করতে বলছে, মোমেন্ট অফ ইনার্শিয়া নির্ণয় করতে বলছে। তাহলে কেন্দ্রীয় আনুভূমিক অক্ষ, তাহলে কেন্দ্রে আমি দুইটা অক্ষ জানি, একটা হচ্ছে আমার এক্স অক্ষ, একটা ওয়াই অক্ষ। তো কেন্দ্রীয় আনুভূমিক অক্ষ কোনটা, এই এক্স অক্ষ। তাহলে এই কেন্দ্রে আমি কি করবো, একটা আনুভূমিক অক্ষ অঙ্কন করে নিলাম। এই যে অক্ষ আছে, এই অক্ষের সাপেক্ষে আমাকে কি করতে হবে, টোটাল কাঠামোর মোমেন্ট অফ ইনার্শিয়া নির্ণয় করতে হবে। টোটাল কাঠামোর কি করতে হবে, মোমেন্ট অফ ইনার্শিয়া নির্ণয় করতে হবে। ওকে, তাহলে আমরা কিভাবে কাজ করি, তাহলে এগুলো মিশিয়ে দিই আমি আগে, কারণ এগুলো তো তোমার আগের অধ্যায়ের বিষয়। সো এগুলো মিশিয়ে দিই। আর অবশ্যই এই যে দূরত্বগুলো আছে 2, 11, 20, তারপরে এই যে এই মানগুলো অবশ্যই কিন্তু তোমাদের লাগবে। ওকে, এগুলো তোমাদের অবশ্যই লাগবে। যাক, তোমাদের ভিডিওটা অনেকটা লং হয়ে যাচ্ছে তাই না, ভিডিওটা লং হচ্ছে। সো তাতে কি তোমাদের মন খারাপ নাকি? দেখো ভাই, এক ক্লাসে অনেক কিছু করতে গেলে তোমাদেরকে একটু স্যাক্রিফাইস করতেই হবে। ওকে, তাহলে এখন আমরা কি বলছি, এই যে ভরকেন্দ্রগামী এক্স অক্ষ আছে। ওকে, ভরকেন্দ্রগামী আনুভূমিক অক্ষ। সো এটাকে আমি ধরলাম, মনে করো এটা হচ্ছে আমার এ, এটা হচ্ছে বি। তাহলে আমি কি লিখতে পারি না যে আই এ বি, অর্থাৎ এ বি অক্ষের সাপেক্ষে আমার কি করতে হবে, মোমেন্ট অফ ইনার্শিয়া নির্ণয় করতে হবে। সো এখানে দেখো আমার কাঠামো আছে কয়টা, এখানে আমার কাঠামো আছে, দেখো কাঠামো তো না, এখানে আমার সেকশন হচ্ছে কয়টা, 3টা। একটা হচ্ছে এখানে একটা আয়তকার সেকশন, এখানে একটা আয়তকার সেকশন, এখানে একটা আয়তকার সেকশন। ওই আমরা ষষ্ঠ অধ্যায়ে যে কাজটা করছিলাম, 3টারে ভরকেন্দ্র বের করে তারপরে কি যোগ বিয়োগ বা সূত্রে অ্যাপ্লাই করছিলাম, এখানেও ঠিক সেম কাজটা। এখন 3টারে আমার কি করতে হবে, মোমেন্ট অফ ইনার্শিয়া নির্ণয় করতে হবে, এবং নির্ণয় করার পর আমরা কি করব, সরাসরি যোগ করে দিব, তাহলে আমার অ্যান্সার চলে আসবে। সো এখন আমরা কি করব, এই অক্ষের সাপেক্ষে এই প্রথম যে সেকশনটা আছে, এই প্রথম সেকশনে আমি মোমেন্ট অফ ইনার্শিয়া নির্ণয় করব। তাহলে আমার এখানে কীরকম আসে, আচ্ছা আমি বোর্ড
মোবাইলটা একটু সরে গেছে তো এখানে, নয়তো আমি ডান দিকেরটা ইউজ করতে পারবো না। ওকে, ওকে, এখন ঠিক আছে। এখন আমি মোটামুটি তোমাদের বোর্ডটা ইউজ করতে পারবো। আপনি যতক্ষণ আসেন ইনশাল্লাহ ততক্ষণ আসি ভাই। ওকে, ধন্যবাদ নাইমুর রহমান। ওকে, তো আমরা আইএবি অর্থাৎ এই যে ভরকেন্দ্রগামী আমার এই আনুভূমিক কক্ষ আছে, এই আনুভূমিক কক্ষের সাপেক্ষে প্রত্যেকটা সেকশনে আলাদা আলাদাভাবে মোমেন্ট অফ ইনার্শিয়া নির্ণয় করে যোগ করে দিব। এখন এইগুলো আমি একটু তোমাদের চিত্রের মাধ্যমে বোঝাই দিব, ঠিক আছে? তার মানে প্রত্যেকটাতে এটা থেকে এটার সাপেক্ষে, এটা থেকে এটা, এটা থেকে এটা, সবগুলো আমি কি চিত্রের মাধ্যমে বোঝাই দিব আলাদা আলাদাভাবে, যাতে তোমরা পরবর্তীতে ম্যাথগুলোকে যদি করতে চাও তাহলে জাস্ট এই থিওরি অ্যাপ্লাই করবা। এই কারণে প্রথম ম্যাথটাতে কিন্তু অলওয়েজ একটু টাইম লাগবে, ঠিক আছে? এটা একটু তোমরা স্যাক্রিফাইস করিও। তাহলে এইখানে আমার বলছে কি এবি, এবি অক্ষরটা মনে করো আমার এটা, ওকে, এটা হচ্ছে এবি। এবং এইখান থেকে কি বলছে, এই যে আমার কাঠামোটা নিচে এটা আছে 1 নম্বর সেকশনটা, তাই না? সো এইখানে আমার মোটামুটি এই জায়গায় এর ভার কেন্দ্র, এই জায়গায় এর ভার কেন্দ্র, এখানে আমার x1 y1 আছে, তাই না? আচ্ছা, এইটা কি আমরা x অক্ষ ধরছিলাম না? তার মানে এই অক্ষ থেকে এই পর্যন্ত দূরত্ব ছিল আমার কতটুকু বলো তো? এই পর্যন্ত দূরত্ব ছিল ভাই আমার কত, এইখান থেকে এই পর্যন্ত দূরত্ব হচ্ছে আমার y বার, এবং এইখান থেকে এতটুকু দূরত্ব আমার কত পাইছি আমি, y1, কত আচ্ছা y1, এতটুকু পাইছি y1, অ্যান্ড এতটুকু পাইছি আমি কত, y বার। তো এখন আমি এই অক্ষের সাপেক্ষে যেহেতু এটা নির্ণয় করব বা এইটার মোমেন্ট অফ ইনার্শিয়া নির্ণয় করব, তাহলে দেখো এর ভার কেন্দ্র থেকে এই পর্যন্ত আমার কি একটা দূরত্ব আছে। তার মানে যখনই আমি বুঝতে পারছি দূরত্ব আছে, মানে এখানে আমার ক্ষেত্রফলের দ্বিতীয় মোমেন্ট অ্যাপ্লাই হবেই হবে। দূরত্ব আছে মানে কি ক্ষেত্রফলের দ্বিতীয় মোমেন্ট অ্যাপ্লাই হবেই। তাহলে আমরা প্রথমত এই অক্ষের সাপেক্ষে এইটার যেহেতু মোমেন্ট অফ ইনার্শিয়া নির্ণয় করব, তাহলে আমার দেখো এইটা একটা যেহেতু আলাদা ক্ষেত্র, তো আমরা জানি কি প্রথমত এই আলাদা ক্ষেত্র যেটা আছে, এই আলাদা ক্ষেত্রে মোমেন্ট অফ ইনার্শিয়াটাকে নির্ণয় করব। সো এখানে যে আছে 18, এখানে যে আছে আমার কত 4। সো আমরা আয়তের ক্ষেত্রে মোমেন্ট অফ ইনার্শিয়া কি জানি, মোমেন্ট অফ ইনার্শিয়া হচ্ছে আমার BD³/12। এখন এটা কি আমার দেখো তো আনুভূমিক অক্ষ না? তার মানে এইখানেও কিন্তু এই যে বিন্দু, ওকে, এগুলো আমি মিশিয়ে দিচ্ছি, দূরত্ব এগুলো সব বাদ দিলাম। ওকে, সো এটা দেখো আমার কি ভরকেন্দ্র না? সো ভরকেন্দ্র এখানেও কিন্তু দুইটা আছে সূত্র, একটা হচ্ছে DB³/12 আর একটা হচ্ছে BD³/12। বাট এখানে নিব কোনটা আমরা, এর সমান্তরালে যেটা আছে এইটা। তাহলে এই যে অক্ষ আছে অর্থাৎ আনুভূমিক অক্ষ, সো আনুভূমিক অক্ষে আমার আয়তের ক্ষেত্রে মোমেন্ট অফ ইনার্শিয়া কি BD³/12 আনুভূমিক অক্ষে। আর যদি উলম্বিক অক্ষ হইতো তাহলে আমার মোমেন্ট অফ ইনার্শিয়া কি হইতো, এখানে হইতো আমার DB³/12। এখন এটাকে আমি ধরলাম B1, এটাকে ধরলাম D1। ওকে, তাহলে B1 মানে কত, এই যে এটার ভূমি, আর D1 মানে কত, এই যে এটার 4 মিটার। এখন আমার কি এইখান থেকে এই পর্যন্ত একটা দূরত্ব তো আছে নাকি ভার কেন্দ্র, তাহলে এইখান থেকে এই পর্যন্ত তো একটা দূরত্ব আছে। এখন এই দূরত্বটা কত দেখো ভাইয়া, এই টোটাল দূরত্ব আমার দেয়া আছে y বার, এবং এতটুকু দূরত্ব দেয়া আছে আমার কতটুকু, এখানে দেয়া আছে তোমার y1। তাহলে আমি টোটালটা থেকে যদি y1টা বাদ দিই তাহলে এতটুকু পেয়ে যাবো না? হ্যাঁ, ওইটাই করবো। তাহলে প্রথমত এটার ক্ষেত্রফল আমি ধরলাম না A1, অর্থাৎ এটার ক্ষেত্রফল কিন্তু আমরা A1 বের করছি, A1, আর এইখান থেকে এই পর্যন্ত দূরত্বটুকু, এটা কি আমার টোটাল দূরত্ব হচ্ছে y বার, থেকে কি করবো এই y1টা বাদ দিই, তাহলে যে দূরত্ব পাইলাম এটার কি হয়, বর্গ হয়। তাহলে আমি জাস্ট এইটার ক্ষেত্রে মোমেন্ট অফ ইনার্শিয়া এটা পাইলাম। ঠিক সেম ওয়ে এই সাপেক্ষে দ্বিতীয় সেকশনে, এই সাপেক্ষে তৃতীয় সেকশনে বের করতে হবে। তাহলে আমি কি করব, এখন দ্বিতীয় আর তৃতীয় যেটা আছে ওইটা একটু আমরা বের করি। দ্বিতীয় আর তৃতীয় এটা হচ্ছে x, ওকে। তাহলে এরপরে আছে আমাদের এই সাপেক্ষে এটা। তাহলে এখানে চিত্রটা কীরকম হয় আমি কিন্তু চিত্রের মাধ্যমে বোঝাই দিচ্ছি। আমি কিন্তু চাইলে তোমাদের একদম মুখস্থ বিদ্যার সাহায্যে করে দিতে পারতাম, বাট করাচ্ছি না, ওকে। এখন সেকশনটা হচ্ছে আমার এরকম, বাট নিচে আবার কি এরকম কিন্তু আছে, তাই না? নিচের কিন্তু হিসাব হবে না আর, ওকে। জাস্ট দূরত্ব যখন বের করতে যাব তখন জাস্ট আমার লাগবে, ওকে। তাহলে আমি এটা নিচে বাদ দিয়ে আপাতত। তাহলে এটা ছিল আমার AB, এবং এটার ভারকেন্দ্র কোথায় ছিল, এই সেকশনে দেখো উপরে, ওকে, এই জায়গায় ছিল। তাহলে আমার এইখান থেকে এই পর্যন্ত তো একটা দূরত্ব আছে নাকি,
সো যখনই গ্যাপ থাকবে মানে কি ক্ষেত্রফলের দ্বিতীয় মোমেন্ট চলে আসবে। তাহলে আগে আমার কি দেখো তো, এটা যেহেতু ভারকেন্দ্র এখানে, তাহলে এখানেও আমরা যে কোনো সেকশনের ভারকেন্দ্রে আমরা দুইটা পাই মোমেন্ট, সরি মোমেন্ট অফ ইনার্শিয়া, একটা হচ্ছে এক্স অক্ষ বরাবর, একটা ওয়াই অক্ষ বরাবর। সো এখানে এক্স অক্ষ বরাবর নিব না ওয়াই অক্ষ বরাবর? অবশ্যই এক্স অক্ষ বরাবর, কেননা এইটার আনুভূমিক নিতে হবে। তাহলে এক্স অক্ষ বরাবর মানে কি হচ্ছে প্লাস b2 d2 কিউব বাই 12, bd কিউব বাই 12 নিলাম কিন্তু সূত্র, ঠিক আছে? কারণ কি, কেননা এক্স অক্ষ, আর যদি ওয়াই অক্ষ নিতাম আমি তাহলে d2b2 কিউব বাই 12, বাট এখানে ওয়াই অক্ষের সাপেক্ষে বলা হয় নাই। ওকে, তাহলে আমি এইটা পাইলাম। এখন এখানে দূরত্ব আছে মানে কি প্লাস এটার ক্ষেত্রফল, টোটালটার ক্ষেত্রফল নিব আগে। টোটালটার ক্ষেত্রফল কি আমার a2, এবং এইখান থেকে এই পর্যন্ত দূরত্ব কত দেয়া নাই, বাট বের করা যায় কিভাবে? আমরা দেখো এইখান থেকে এই পর্যন্ত দূরত্ব, তার মানে একদম এইখান থেকে এই পর্যন্ত আমি দূরত্ব জানি ওয়াই বার, আবার এইখান থেকে এতটুকু, তার মানে এই যে এই পর্যন্ত দূরত্ব হচ্ছে আমার কত y2, তার মানে টোটাল দূরত্ব আমার দেয়া আছে y2। এখন y2 থেকে যদি এই y বার আমি বাদ দিই, টোটালটা থেকে এতটুকু যদি বাদ দেই তাহলে কিন্তু এতটুকু পেয়ে যাবো। সো এই টোটালটা কত আমার y2 মাইনাস এতটুকু কত ভাইয়া y বার, তারপর স্কোয়ার। তাহলে দেখো আমি কি পাইলাম, এই যে আমার দ্বিতীয় সেকশনটার মোমেন্ট অফ ইনার্শিয়া পেয়ে গেলাম এখানে। ওকে, তাহলে এটা পেলাম কি 1 নাম্বার 2 নাম্বার, এখন 3 নাম্বার। ওকে, সো 3 নাম্বারটা করব। সো এইখানে আমি 3 নাম্বারটা করব, বাট বুঝাবো চিত্র ছাড়া। এখন দেখি তোমরা যদি বুঝতে না পারো আমাকে কমেন্ট করবা, আমি তারপর আবার বুঝিয়ে দিব, ঠিক আছে? যদি বুঝতে না পারো এটা চিত্রের মাধ্যমে বুঝিয়ে দিব তখন আবার। সো এইটার সাপেক্ষে আমাকে কি করতে হবে, এইটা মোমেন্ট অফ ইনার্শিয়া নির্ণয় করতে হবে। সো দেখো এই যে মেইন যে আমার অক্ষ, এই অক্ষ থেকে এর ভারকেন্দ্র পর্যন্ত একটা দূরত্ব আছে, তার মানে এখানেও আমার কি হবে ওই সমান্তরালক্ষীয় উপপাদ্য চলে আসবে, বা ক্ষেত্রফলে দ্বিতীয় মোমেন্টটা চলে আসবে। সো এখানে আমরা কি করি, এটার সাপেক্ষে যদি এইটা, তাহলে এর সমান্তরালে কি আছে এটা, তার মানে এক্স অক্ষ, অর্থাৎ এক্স অক্ষের সাপেক্ষে এখানে মোমেন্ট অফ ইনার্শিয়া নিতে হবে, অর্থাৎ জাস্ট এই অক্ষের এই ক্ষেত্রে আমার কি এক্স অক্ষের সাপেক্ষে মোমেন্ট অফ ইনার্শিয়া নিতে হবে। তাহলে এক্স অক্ষের সাপেক্ষে মানে কি b3 d3 কিউব বাই কত 12, যদি ওয়াই অক্ষ হইতো তাহলে d3 b3 কিউব বাই 12, প্লাস কি আমার এই অংশের ক্ষেত্রফল কি a3, তারপরে কি হবে এইখান থেকে এই পর্যন্ত দূরত্ব, এইটা কত ভাইয়া, এইটা হবে কি আমার এই যে এখানে আমার টোটাল দূরত্ব যেটা আছে, এই টোটাল দূরত্ব থেকে যদি আমি এই দূরত্বটা এতটুকু দূরত্ব যে বাদ দিই, টোটাল দূরত্ব থেকে এতটুকু দূরত্ব বাদ দিই, তাহলে আমি এই দূরত্বটা পেয়ে যাবো না? হ্যাঁ, এই টোটাল দূরত্ব হচ্ছে আমার y3 মাইনাস এটা কত y বার স্কোয়ার। তাহলে দেখো টোটাল মোমেন্ট অফ ইনার্শিয়া আমার চলে আসছে টোটাল সেকশনে, এটার পাইছি এবং সবগুলো যোগ করে দিলাম, তাহলে আমি এই এবি অক্ষের সাপেক্ষে মোমেন্ট অফ ইনার্শিয়া পেয়ে গিয়েছি। ক্লিয়ার? সো এখন এখানে তোমাদের কি বলতে চাইলাম, আচ্ছা আগে আমাকে একটু বলো যে আমি এই যে 3 নাম্বার যেটা লিখলাম এটা বুঝতে পারছো কিনা, এবং সাথে সাথে পুরোটাও বুঝতে পারছো কিনা আমাকে একটু বলো। হ্যাঁ, টোটালটা বুঝতে পারছো কিনা আমাকে একটু বলো, কনফার্ম করো। এটা বুঝতে পারছো? এমডি মামুন, জি ভাই। ওকে ওকে, সবাই কমেন্ট করো। আসলে আমি যখন শুরু করছি তখনও অসুস্থ ছিলাম, এখন মনে হচ্ছে ক্লাস করাইতে করাইতে একটু মনে হয় সুস্থ হইলাম মনে হচ্ছে। ওকে, সুস্থতা লাগতেছে বা সুস্থতা চলে আসলো মনে হয়, এমন মনে হচ্ছে। নাইমুর রহমান, আরেকবার একটু বোঝায় দেন। ওকে, তো আরেকবার একটু বোঝাই দেবো, তো কোন অংশটুকু বোঝাই দেবো ভাই একটু আমাকে যদি কনফার্ম করতো তাহলে ভালো হতো। হ্যাঁ, এখানে কিন্তু এই যে এটা নির্ণয় সবগুলোর সেম নিয়ম। কীরকম, এই যে আমি লাস্টেরটাই তোমাকে চিত্রের সাহায্যে আরেকবার বোঝাই দিই। ওকে, যেহেতু চিত্রের সাহায্যে এটা বোঝাই দেয় নাই, ওইটা একটু বোঝাই দিই। এটা কি আমার, এটা ছিল এটা ছিল আমার এবি অক্ষ নাকি, এবি ধরছি আমি এবি, এবং এইখানে আমার চিত্রটা কি ছিল, এটা 3 নাম্বার সেকশন ছিল। ওকে, সো এইখানে মোটামুটি আমার ভরকেন্দ্র ছিল এইখানে, তাই তো? সো দেখো আমার এই অক্ষ থেকে এই যে সেকশনটার মোমেন্ট অফ ইনার্শিয়া আমাকে কী করতে হবে, নির্ণয় করতে হবে। তাহলে দেখো এখান থেকে এখানে একটা গ্যাপ আছে,
বা দূরত্ব আছে। সো দূরত্ব আছে মানে কি, ওই সমান্তরালক্ষী উপপাদ্য আমরা জানি যে আই এক্স এক্স ইকুয়াল কি হয়, আই এক্স প্লাস এ ওয়াই স্কোয়ার। এই যে এরকম সূত্রটা ছিল সমান্তরালক্ষী উপপাদ্য, এইরকম এখানে আমাকে অ্যাপ্লাই করতে হবে। তাহলে এই কাজটা আমরা করব। সো এখন এখানে দেখো আমার কি আছে, এটার ভর কেন্দ্রগামী অক্ষে দুইটা মোমেন্ট অফ ইনার্শিয়া আছে, দুইটা মোমেন্ট অফ ইনার্শিয়া আছে এটার ভর কেন্দ্রগামী অক্ষে। একটা হচ্ছে এক্স অক্ষ বরাবর, একটা হচ্ছে ওয়াই অক্ষ বরাবর। এখন আমি নিব কোনটা, এক্স অক্ষ বরাবর না ওয়াই অক্ষ বরাবর? অবশ্যই এক্স অক্ষ বরাবর, কেননা এর সমান্তরাল এইটা আছে, যার সমান্তরাল থাকবে ওইটা নিব। তা নয় তো আমার কি সমান্তরালক্ষী উপপাদ্য কি এখানে মেনে চলবে না। আর সমান্তরালক্ষী উপপাদ্য যদি মেনে না চলে তাহলে কি কোনো কাজ হবে? হবে না। এই কারণে আমি কি করব, ওয়াই অক্ষ নিব না, এক্স অক্ষ বরাবর মোমেন্ট অফ ইনার্শিয়া নিব। সো এক্স অক্ষে মোমেন্ট অফ ইনার্শিয়া কত, বিডি কিউব বাই 12। এটা যেহেতু একটা আয়ত তাই কি বিডি কিউব বাই 12। এখন এটা 3 নাম্বার সেকশন মানে কি বি3 ডি3 কিউব বাই 12 প্লাস এখন আমাদের কি, যেহেতু সমান্তরালক্ষী উপপাদ্য এবং এখান থেকে এই পর্যন্ত একটা দূরত্ব আছে, দূরত্ব আছে না ভাইয়া? তাহলে এই দূরত্ব কি আছে আমার এখানে ওয়াই ধরলাম, এমনি এখানে ধরছিলাম। তো এই দূরত্বটা এখানে আমাকে বের করতে হবে। বের করে কি করতে হবে, এই যে এর ক্ষেত্রফলের সাথে এই দূরত্বটা বের করে তার বর্গ করে গুণ করলেই এনাফ। তাহলে আমার এইখান থেকে মোটামুটি একদম নিচ যে অক্ষ ছিল সেই অক্ষ থেকে এই পর্যন্ত যে দূরত্ব সেটা ছিল আমার y3, এবং এইখান থেকে এই পর্যন্ত দূরত্বটা আমার ছিল y বার। তাহলে আমি y3 থেকে y বারটা বাদ দিলে এই দূরত্বটা পেয়ে যাচ্ছি না, ওই করছি y3 মাইনাস y বাই তারপর স্কোয়ার। ঠিক আছে, বাইজিদ ইসলাম শারাফাত, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ওকে, তাহলে এইটা হচ্ছে আমার মোমেন্ট অফ ইনার্শিয়ার টোটাল কাজ। তো এখন আমি কি করব, সরাসরি এখানে মানটা বসাই দিই। আচ্ছা এখন কি বুঝছো সবাই? তোমার নাইমুর রহমান, দেন আছে কি বাইজিদ মনে হয় কেবল আসলে নাকি, দেন আর কে কে আসো, কণ্ঠকুমার, যারা যারা আসো বুঝছো কিনা একটু আমাকে কমেন্ট করো। ওকে ভাই, ফিজিক্স ক্লাস কবে দিবেন? ফিজিক্স 1 না ফিজিক্স 2? ভাইয়া বুঝতে পারছি। ওকে গুড, বুঝতে পারছো সবাই। একটু তোমরা আমার সাথে ইন্টারেক্টিভ হবে, হ্যাঁ আমার সাথে কথা বলবা, তাহলে তোমাদের জন্য ভালো হবে। ফিজিক্স 1 নাকি ফিজিক্স 2 এটা একটু আমাকে কনফার্ম করো, তাহলে আমি বলতে পারবো। ফিজিক্স 1, আচ্ছা ফিজিক্স 1 তোমাদের পরীক্ষা কিন্তু অনেক লেটে আছে, ঠিক আছে? ফিজিক্স 1 বলো, তারপর ফিজিক্স 2 বলো, এই সাবজেক্টগুলো পরীক্ষা অনেক লেটে আছে, তাই আমার মোটামুটি এনাফ টাইম আছে তোমাদের, ঠিক আছে? মোটামুটি এনাফ টাইম আছে তোমাদের কি বলে মেগা ক্লাস নেওয়ার জন্য। আমি মেগা ক্লাস নিব তোমাদের, মেগা ক্লাসে তোমাদের একটা ফুল ভিডিওতে তোমাদের ফুল ফিজিক্স 1 হয়ে যাবে, যেমনটা আমার আগের ভিডিও দেখছিলাম, বা আমি যখন আগের প্রতিষ্ঠানে ছিলাম তখন যেরকম দেখছিলাম। ওকে, এখন এগুলো মানগুলো একটু বসাই দিই, নয়তো আবার পরে বুঝতে পারবা না। সো এখানে আমার B1 D1, সো B1 D1 মানে কি 1 নম্বর সেকশনে, বি মানে কি ভূমি, তাহলে কত এখানে 18 ইন্টু D1 মানে কি উচ্চতা, উচ্চতা কত আছে 4 কিউব বাই 12 প্লাস A1 মানে কি এই অংশের ক্ষেত্রফল, এই অংশের ক্ষেত্রফল আমি কি পাইছি 4 72 নাকি 72 ইন্টু এখানে কি বলছে দূরত্বটা কি ছিল এখানে আমাদের, আচ্ছা সরি ঠিক আছে আমাদের 72, এবং এখানে আমাদের দূরত্ব কি আছে y বার মাইনাস y1, তাহলে y বার এখান থেকে y বার মানে কত, আমার y বার ছিল ভাইয়া কত, এখানে আমি এখানে লিখে দিই y বার ছিল আমার 9.67, y1 কি ছিল ওইখানে, y1 ছিল কত 2, y2 ছিল আমার 7 4 11 এবং y3 তোমাদের ছিল 20। তাহলে মানগুলো একটু বসাই দিই। তাহলে এখানে আমার y1 মানে কত, y বার হচ্ছে তোমার 9.67 মাইনাস y1 হচ্ছে 2, তারপর স্কোয়ার প্লাস কি আসবে, প্লাস আসবে 2 নাম্বার, এখানে কি বলছে B2 D2 কিউব, তাহলে B2, তাহলে এই সেকশনের ক্ষেত্রে বি আবার এই বড়টা ধরতে যাইও না, ঠিক আছে? বড়টা দেখতে হচ্ছে বড় এইটা, তার মানে এটা হচ্ছে আমার কি দৈর্ঘ্য আসলে। ওকে, দুঃখিত একটু তোমাদের নেটওয়ার্ক প্রবলেম দেখাচ্ছে তো মাঝে মাঝে। ওকে, তাহলে এইখানে আমার কি দেখো তো, এইখানে এই যে B2 D2 কিউব বাই 12, তো এখানে B2 D2 কিউব মানে কি, তার মানে এই 2 নাম্বার সেকশনে। আর যেটা বলছিলাম এখানে বড় যেটা আছে ওইটাকে আবার বি ধরতে যাইও না, যেটা আমার আনুভূমিকভাবে থাকবে সেইটাই বি। সো এখানে আনুভূমিক এই দূরত্বের মান কত, সো এটা হচ্ছে আমার দেয়া আছে ভাইয়া 3, এটা দেয়া আছে আমার কত 3 সেন্টিমিটার দেয়া আছে, তার মানে B2 মানে কি 3
এবং উচ্চতা কত এখান থেকে এই পর্যন্ত দেওয়া আছে 14 কিউব বাই 12 প্লাস এটার ক্ষেত্রফল কত, এটার ক্ষেত্র আছে 3 14 কত 42 ইন্টু কি আছে আমার দেখো তো y2 মাইনাস ওয়াই বার, y2 কত আছে ভাইয়া, y2 হচ্ছে 11 মাইনাস ওয়াই বার কত 9.67 তারপর স্কোয়ার। এরপর আবার আছে আমাদের 3 নাম্বার সেকশন b3 d3 কিউব। সো এইটার b মানে কি, b3 মানে কি এই যে এটা, তার টোটালটা কত 12 ইন্টু কত 4 এর ওপর কিউব বাই 12 প্লাস এখানে এর ক্ষেত্রফল কত আছে 4 12 48 ইন্টু এখানে কি আছে y3 মানে এখান থেকে এই পর্যন্ত দূরত্ব কত দেওয়া আছে y3 20 মাইনাস 9.67 তারপর স্কোয়ার। তাহলে এখানে ক্যালকুলেশন করলে যেটা আসবে সেটাই হচ্ছে কি এখানকার আমার মোমেন্ট অফ ইনার্শিয়া এবি অক্ষের সাপেক্ষে, এবি অক্ষের সাপেক্ষে। তাহলে এখানে আমার মোমেন্ট অফ ইনার্শিয়াটা কত আসে একটু দেখি। মোমেন্ট অফ ইনার্শিয়া এখানে আমার আসে 10,278 সেন্টিমিটার 4। সো এটা আসে আমার এই যে ভর কেন্দ্রগামী বা কেন্দ্রীয় আনুভূমিক অক্ষের সাপেক্ষে মোমেন্ট অফ ইনার্শিয়া হচ্ছে এটা। জাস্ট এইখানে সবচেয়ে তোমার চ্যালেঞ্জিং যে বিষয়টা আসে সেটা হচ্ছে কি এই যে তোমার সূত্রগুলো প্রয়োগ করা এবং দূরত্বগুলো নির্ণয় করা, এটা তোমাদের মোস্ট চ্যালেঞ্জিং বিষয়টা আসে। এবং এটাতে এসে আমিও আটকে গেছিলাম, পরবর্তীতে অনেক রিসার্চ করার পর বা অনেক প্র্যাকটিস করার পর আমি এই বিষয়গুলো তোমাদের জন্য বের করে আনছি। ওকে, সো এই যে বিষয়টা আমি তোমাদেরকে যে বললাম, আমি একটা সূত্র দিয়ে কি তোমাদের সবগুলো করাবো এবং এটা কিন্তু তোমরা অন্য কোথাও পাবা না ইনশাল্লাহ। ওকে, তাহলে আমরা এটা করলাম। সো এটা সবার ক্লিয়ার কিনা একটু আমাকে জানাও দেখি। এরপরে আমরা তাহলে আরেক টাইপের ম্যাথে চলে যাব। বলো, এখানে যখন মোমেন্ট অফ ইনার্শিয়া নির্ণয় করতে বলবো তো আমরা কখন হচ্ছে যে ভূমি বরাবর নেব, কখন লম্ব বরাবর নেব? মানে এখন তো আমরা হচ্ছে ওই ভূমি বরাবরটা মোমেন্ট অফ ইনার্শিয়া নির্ণয় করলাম না, আরেকটা হচ্ছে লম্ব বরাবর। এখন কোনটা বুঝ করে কোনটা দিয়ে নির্ণয় করতে বলছে? ওকে, তো এখানে একটা কোশ্চেন আসতেছে বা আমার স্টুডেন্ট এখানে আছে। সো কোশ্চেন যেটা করবো সেটা হচ্ছে কি যে কখন আমরা বুঝবো যেটা আমি আনুভূমিক অক্ষ বরাবর এখানে মোমেন্ট অফ ইনার্শিয়া নির্ণয় করবো নাকি লম্বিক অক্ষ বরাবর মোমেন্ট অফ ইনার্শিয়াটা নির্ণয় করবো। সো এখানে ইজি সলিউশন। সো তোমাকে প্রথমে পর্যবেক্ষণ করতে হবে তোমার কোশ্চেনে কী দেওয়া আছে। কোশ্চেনে কি বলা হয়েছে, এইখানের ক্ষেত্রে বলা হয়েছিল যে তোমাদের কেন্দ্রীয় আনুভূমিক অক্ষ বরাবর, কেন্দ্রীয় কি আনুভূমিক অক্ষ বরাবর। আচ্ছা, কেন্দ্রীয় আনুভূমিক অক্ষ কোনটা? সো আমার এটা সেকশন। সো এখানে কেন্দ্র মানে কি এটা, এর আনুভূমিক অক্ষ কোনটা এইটা। তার মানে কি আমার এই অক্ষের সাপেক্ষে মূলত কাজ করতে হবে। এখন যদি বলা হয়তো কেন্দ্রীয় উলম্ব অক্ষ বরাবর তখন কি করতাম এইটা। এখন যদি বলা হয়তো যে কেন্দ্রীয় অক্ষ বরাবর তখন তোমাকে কি করতে হইতো, দুইটাই নির্ণয় করতে হতো। কেন্দ্রীয় আনুভূমিক অক্ষ বরাবর বের করতে হবে, কেন্দ্রীয় উলম্ব অক্ষ বরাবরও তোমাকে বের করতে হবে। ওকে, সো ক্লিয়ার? ওকে, মাশাআল্লাহ। তাহলে এখন আমরা আর একটা ম্যাথ করি। আচ্ছা, আমি ম্যাথ একটা লিখে দিব, ওই ম্যাথটা করতে চাও কিনা একটু আমাকে বলবা, ঠিক আছে? সো এটা আমি সেরি। কেননা ম্যাক্সিমাম সবাই কি বলে যে, বা সবাই কি বলে মানে কি আমিও যেটা ভাবি সেটা হচ্ছে কি যে স্যারেরা বা অনলাইনে যারা টিচার থাকে বা বলো অফলাইনে যারা টিচার থাকে তারা অলওয়েজ সহজটাই বেছে নেয়, সহজটা বেছে নেয় করে দেওয়ার জন্য, তাই না? সো আমি নিজেও কিন্তু এটা ভাবি। সো এই জন্য আমি জাস্ট তোমাদের চিত্র এখানে লিখে দেবো, চিত্রটা দেখে তোমরা বলবো যে ভাইয়া হ্যাঁ এটা করাবো কি না। ওকে, তবে এরকমভাবে আবার ওপিনিয়ন নিতে গেলে ফির অনেক সময় লাগবে। তো আমি চিত্রটা একটু অঙ্কন করতেছি। যেটা আমার অফলাইন স্টুডেন্টদের করাইছিলাম এবং ওরা বলছিল যে ভাই এটা করাই দেন। ওকে, চিত্রটা অঙ্কন করি আগে ভালোভাবে। ওকে, এবং এখানে কি আছে, এখানে একটা ভাগ করা আছে, এখানে একটা ভাগ করা আছে এবং এইখানে এইভাবে দেওয়া আছে এবং এগুলো সবগুলো ক্ষেত্র এবং জাস্ট এটা কি হচ্ছে আমার একটা ফাঁপা অর্ধবৃত্ত। আচ্ছা, এই যে এইটা, আচ্ছা এটা করে দিব নাকি একটু বলো দেখি, এটা করাবো কি না? আর এই অধ্যায়ের সবগুলো ম্যাথ আমি যেটা বুঝাইলাম বা যে নিয়ম অ্যাপ্লাই করছি
এইটাতেই তোমার সবগুলো হয়ে যাবে, বা এই রকমই মূলত তোমার সবগুলো অ্যাপ্লাই করতে হবে। আচ্ছা একটু আমাকে বলো যে এইটা করবো কিনা। ওকে, জি ভাইয়া করান, গুড। নাইমুর রহমান, ওকে। তাহলে আর কারো অপিনিয়ন নাই নাকি? তাহলে আমি এটাই করাই। ওকে, তাহলে এটা যদি করাই, আচ্ছা ব্যাগটা কই? ব্যাগটাতে কালি ছিল, একটু দেখো তো। না এই ব্যাগে না, তোমার ব্যাগে ছিল, ওই ব্যাগে। মাহফুজার রহমান মাসুম, হ্যাঁ ভাইয়া, জি ভাইয়া করান। ওকে, তাহলে এইটাই করাই আমি। সো এখানে দূরত্বগুলো একটু লিখে দিই আগে। সো এখানে দূরত্বটা এখানে আছে কত? ওই রে কোশ্চেনটা, কালি এগুলোতে ভরা, 10 থেকে 15 ফোটা করে দিবা। ওকে, তাহলে এখানে আছে আমাদের 10 সেন্টিমিটার, 10 সেন্টিমিটার। এখানে 10 না 20 বোঝা যাচ্ছে না, 3 3 6 24। এখানে 30 সেন্টিমিটার দেওয়া আছে। ওকে, সো আমি এক্সট্রিমলি সরি, এখানে দেওয়া আছে 30 সেন্টিমিটার। এরপর এতটুকু তোমাদের দেওয়া আছে 24 সেন্টিমিটার, 24 সেন্টিমিটার। এরপর তোমার এইখান থেকে এই টোটালটা, এখান থেকে এই টোটালটা তোমার দেয়া আছে 12 সেন্টিমিটার। এবং আবার বলে দেওয়া হয়েছে যে এখান থেকে এতটুকু হবে তোমার 9 সেন্টিমিটার। আচ্ছা, এটা 9 সেন্টিমিটার হলে এটা আবার কতটুকু হবে? অবশ্যই 3 সেন্টিমিটার, তাই না? এরপর তাহলে এখানেও ঠিক সেম আছে, কিন্তু এরকম ঠিক সেম এখানেও। এই যে এটা দেওয়া আছে আমার 12 সেন্টিমিটার। তো 12 সেন্টিমিটার হলে এতটুকু হচ্ছে আমার 3, এবং এতটুকু হচ্ছে আমার 9 সেন্টিমিটার। এতটুকু 3 দিয়েছে, এতটুকু 9। এবং এখানে ইন্ডিকেট করেছে কি, এটাকে আমরা ধরছি 1 নাম্বার টোটালটাকে, এটা হচ্ছে 2 নাম্বার, এটাকে ধরা হয়েছে 3 নাম্বার, এবং এটাকে ধরা হয়েছে 4 নাম্বার। তুমি এনিথিং ধরতে পারো, এটাকে 1 2 3 4 এনিথিং তুমি ধরতে পারো, ঠিক আছে? ওটা কোনো ম্যাটার না। ওকে, তাহলে এইখানে জাস্ট একটা মাথায় রাখতে হবে, এইখানে খালি অংশ কিন্তু এটা 4 নাম্বার সেকশনটা খালি অংশ। সো আমরা যখন 6 অধ্যায় করছিলাম তখন 6 অধ্যায় কী করছিলাম? খালি অংশ বাদ দিতে হয়, এটা জানতাম কিন্তু। সো এখানে খালি অংশ কী করতে হবে? আমাকে বাদ দিয়ে দিতে হবে। ওকে, খালি অংশ আমরা বাদ দিব। সো তাহলে এই 3টা আমার যোগ হয়, আর এইটা 4 নাম্বারটা কী হয়? বাদ হয়ে যায়। তাহলে এটা হচ্ছে আমাদের বিষয়টা। ওকে, তাহলে আমরা ওই কাজটি করি। তাহলে প্রথমত, আচ্ছা হ্যাঁ, কোশ্চেনটা আমি বলছিলাম যেটা, কোশ্চেন মাস্ট বি তোমাদের কি পড়তে হবে। কোশ্চেনে এইখানে যদি দেখো, কোশ্চেনে বলা হয়েছে কি, চিত্রে প্রদর্শিত ক্ষেত্রটির এবি অক্ষের সাপেক্ষে মোমেন্ট অফ ইনার্শিয়া নির্ণয় করো। কি বলছে? চিত্রে প্রদর্শিত ক্ষেত্রটির, এখানে বলা হয়েছে, আমি লিখে দিই যাতে তোমাদের সুবিধা হয়, চিত্রে প্রদর্শিত ক্ষেত্রটির এবি অক্ষের সাপেক্ষে, এবি অক্ষের সাপেক্ষে মোমেন্ট অফ ইনার্শিয়া নির্ণয় করো। অফ ইনার্শিয়া নির্ণয় করো। কোশ্চেন দেখেই কিন্তু আমাদের অনেক কিছু বুঝে নিতে হবে। ওকে, কোশ্চেন দেখেই অনেক কিছু বুঝে নিতে হবে। এখানে আমার বলছে কি, এবি অক্ষ। সো এবি কোনটা? এই যে এ, এটা হচ্ছে বি। এই যে এবি অক্ষ, এই এবি অক্ষের সাপেক্ষে মোমেন্ট অফ ইনার্শিয়া নির্ণয় করতে বলছে। এখানে আমার কি কেন্দ্রীয় অক্ষ বলছিল? কেন্দ্রীয় অক্ষ বলছে? বলে নাই কিন্তু। তার মানে এইখানে আমার কেন্দ্রর হিসাব আসবে না। তার মানে এখানে আমাকে কেন্দ্র বা ভর কেন্দ্র যেটা আছে এটা নির্ণয় করতে হবে না। এটা কিভাবে বুঝলাম? এই যে এখানে বলছে এবি অক্ষের সাপেক্ষে, তার মানে এখানে আমার অক্ষ ফিক্স করে দেওয়া আছে। যখনই তুমি দেখবা যে অক্ষ তোমার ফিক্স করে দেওয়া আছে, এবং এটা আমি দেখে বুঝতেছি যে এইটা হচ্ছে মূলত সেই অক্ষ, এবং এটা ইন্ডিকেট করে দেওয়া আছে, তাহলে আমি কি করব? আচ্ছা, আমি আরেকটা তোমার চিত্র দিয়ে বোঝাই। এখানে আমি লিখি কোথায়, এই যে আমি আরেকটা পেন নেই, এখানে আমার আরেকটা চিত্র দেওয়া আছে এরকম। এটা হচ্ছে এবি। ওকে, এখানে আমার এরকম একটা চিত্র দেওয়া আছে। এখন বলছে এখানেও আমার কি বলছে, এটা হচ্ছে হোল বা গর্ত একটা, ঠিক আছে? তো এখানে বলছে এবি অক্ষের সাপেক্ষে, এই এ বি অক্ষের সাপেক্ষে মোমেন্ট অফ ইনার্শিয়া নির্ণয় করুন। তাহলে এখানে দেখো তো, আমার যে অক্ষটা সেটা কি আমি দেখতে পাচ্ছি না? যখনই আমার অক্ষটা দৃশ্যমান হবে তখনই কি আমার আর যদি ভারকেন্দ্র
বিষয়টা এখানে যতক্ষণ না বলবে, যদি ভারকেন্দ্র বলে তাহলে ভারকেন্দ্র নির্ণয় করব, আর যদি ভারকেন্দ্র না বলে অন্য কোনো অক্ষ বলে তখন আমরা ওই অক্ষটা যদি দৃশ্যমান হয় তখন আর ওখানে ভারকেন্দ্র নির্ণয় করব না। তাহলে এখানে আমি ক্লিয়ারলি বুঝতে পারতেছি এখানে আমার ভারকেন্দ্রের নির্ণয়ের দরকার হচ্ছে না, কেননা এখানে আমার অক্ষ দেয়া আছে। ওকে, তাহলে বুঝলাম, তাহলে এখানে আমার অক্ষ দরকার হচ্ছে না, তার মানে এখানেও আমাদের ভরকেন্দ্র নির্ণয় করতে হচ্ছে না, এখানেও ভরকেন্দ্র নির্ণয় করতে হবে না। তাহলে এখানে আমি ভরকেন্দ্র নির্ণয় করব না, তাহলে ভরকেন্দ্র যদি নির্ণয় না করি তাহলে আমার কি লাগে, A1 লাগে, A2 লাগে আর A3 লাগে, এবং আর কি লাগে x1 x2 x3, এরপর কি লাগে y1, তারপরে আসলো y2 y3, এগুলো লাগে আমরা সিম্পলভাবে জানি। বাট এখানেও দেখো এর মাঝেও কিছু বাদ যাবে, একটু কীভাবে আমি একটু দেখাই। আচ্ছা, এইখানে আমরা এটা কি আনুভূমিক অক্ষ না, একটা আনুভূমিক এবি একটা আনুভূমিক অক্ষ বা এক্স অক্ষ বলা যায়। আচ্ছা, এক্স অক্ষ থেকে আমি যখন এর ভরকেন্দ্রগুলো হিসেব করব, যখন দূরত্বগুলো হিসাব করব, এইটার ভরকেন্দ্র মোটামুটি মনে করো, এটা 2 নম্বর না, এটা আমি এখানে চিহ্নিত করলাম, এর ভরকেন্দ্র মোটামুটি এইখানে আসে, তাই না? আচ্ছা, আমি এইখান থেকে হিসাব করব না, তাহলে এর ভরকেন্দ্র পর্যন্ত যদি দূরত্ব নিতে যাই তাহলে এই দূরত্বটা হবে না এখানে আমার, এবং এই লম্ব দূরত্বটা কি হবে আমার ওয়াই এর মান। আবার যদি এইখানেও যাই, এর ভরকেন্দ্র এখানে, এই অক্ষের সাপেক্ষে যেহেতু, তাহলে এই অক্ষ থেকে এই দূরত্ব যাব, সো এটাও কি আমার একটা ওয়াই এর মান। এরপর এখানে মনে করো ভারকেন্দ্র, তো এখানে এই অক্ষ থেকে এতটুকু দূরত্ব যাবে, এটা ওয়াই এর মান। এখানে এটা হচ্ছে আমার y2, এটা আসে y1, এটা আসে y3, এবং এইখানে একটা আসে এটা y4, তার মানে আমার জাস্ট ওয়াই এর মান লাগতেছে। এখানে কি আমার এই পাশে কোনো অক্ষ দেয়া আছে, বা বলছে কি এই অক্ষের সাপেক্ষে বা এই পাশে কোনো অক্ষ আছে, এই অক্ষের সাপেক্ষে মোমেন্ট অফ ইনারশিয়া নির্ণয় করো, বলে নাই, জাস্ট আমরা বলছে কি এই অক্ষের সাপেক্ষে। এই কারণে আমরা করবো কি, জাস্ট আমরা এখান থেকে দেখবো আমার ওয়াই এর মানগুলো হলেই হয়ে যাচ্ছে। তাহলে আমি এখানে এক্স এর কি কোনো হিসেব রাখবো না। আর অবশ্যই এই যে বলতে পারো যে ভাইয়া যে আমি জাস্ট পড়াইলেন আপনি কিছুক্ষণের মাঝে ভুলে যাবো, হ্যাঁ ভুলে যাবা, যে প্র্যাকটিস না করে ভুলে যাবাই, এটা বলে কি আর না বলে কি, প্র্যাকটিস নাই তো তুমি ভুলে যাবা। সো এখন তাহলে আমি বুঝতে পারতেছি A1 লাগতেছে, তারপরে y1 y2 আর y3 মান লাগতেছে, ও সরি 4টা সেকশন আছে A4 y4। তাহলে ক্ষেত্রগুলো আর এগুলো বের করি, তাহলে দেখবা আমি এগুলোর সাহায্যে কিন্তু মোমেন্ট অফ ইনারশিয়া নির্ণয় করতে পারবো। ওকে, সো এখানে দেখো A1 মানে কত, আচ্ছা এখন এগুলো একটু হিসাব বাদ দিই, সে এগুলো আমি একটু এলোমেলো করে ফেললাম। এটা ছিল আমাদের 4 নাম্বার সেকশন, এটা ছিল 2 নাম্বার সেকশন। ওকে, 1 2 3 4। সো 1 নাম্বার সেকশনের ক্ষেত্রে এটা উচ্চতা আবার দেইনি আমি, আচ্ছা দেখো তো দেখা যায়, তাহলে এই উচ্চতা দেওয়া আছে 30, আচ্ছা ভূমি 30, উচ্চতা 30, তাহলে ক্ষেত্রফল কত হবে 30 × 30 কত 900 সেন্টিমিটার স্কোয়ার। আমি লিখলাম না এখানে, একটু হিজিবিজি হয়ে যাবে নয়তো। A2 মানে কি, এটা এই ত্রিভুজের ক্ষেত্রফল মানে কি হাফ ভূমি গুণন উচ্চতা, হাফ ভূমি গুণন উচ্চতা। আচ্ছা এইটুকু দূরত্ব কত দেওয়া আছে, দেখো আমি এইখানে দিই, এতটুকু দেওয়া আছে 9 অ্যান্ড এতটুকু দেওয়া আছে 3, তাহলে এতটুকু আমার কত 9, তাহলে ভূমি হচ্ছে 9, উচ্চতা হচ্ছে 30, তাহলে আমার হাফ ভূমি গুণন উচ্চতা, হাফ ভূমি কত 9, উচ্চতা হচ্ছে 30, তাহলে কত হয় এখানে যদি কাটাকাটি করি তাহলে এখানে আসে 15, তাহলে 9 15 কত হয়, এখানে আসে 5 লং 45 5 9 9 আসছে 13, 135, ঠিক সেম দেখো এটাও 9 30, তাহলে এখানেও আমার আসবে 135। দেন 4 নাম্বারটা যদি দেখি, এটা একটা অর্ধবৃত্ত, তাহলে এটার ব্যাস দেওয়া আছে কত দেখো তো 24, তাহলে আমরা সূত্র জানি কি পাই d টু দি পাওয়ার পাই d স্কোয়ার বাই 4, এটা আমার কি পুরো বৃত্তের, বাট এখানে আছে আমার কি অর্ধবৃত্ত, তাহলে আমি কি করব এটাকে আরও 2 দ্বারা ভাগ করব, তাই আরও 2 দ্বারা ভাগ করলে নিচে আমার আসে 8, তাহলে পাই d টু দি পাওয়ার 4/8, এখানে ক্যালকুলেশন করলে এখানে আমার আসে 200 কত যেন, এখানে আমার আসে 226.19 সেন্টিমিটার স্কোয়ার। এখন y1 y2 y3 y4 এর মান এখন নির্ণয় করি। y1 মানে কি এই যে আয়তাকার সেকশন আছে সেখানে y1 মোটামুটি আমার এখানে আসবে, ওই আগের মতো কাজ করতেছি, ইন্ডিকেট করে দিচ্ছি তাই তোমাদের সুবিধা হয়। এটা আমার x1, y1, এখানে কি আসে এইখানে x2, y2, এইখানে কি আসবে 3 নম্বর সেকশনে x3, y3, 4 নম্বর সেকশনে কি আসবে মোটামুটি ভারকেন্দ্রটা এখানে আসে x4, y4। তো এখানে আমার x এর তো মান কোনো দরকার হচ্ছে না, জাস্ট y এর মান বের করতে হচ্ছে। y এর মানে কি এটা, তাহলে এই দূরত্বের অর্ধেকে কি ভরকেন্দ্র না, আর এই অক্ষের সাপেক্ষে কিন্তু
অবশ্যই এই দিকে আবার যাইও না, ঠিক আছে? এইদিকে আবার কোনো অক্ষ দিতে যাইও না দেওয়ানিগিরি করে, তাহলে তুমি একদম পুরো বাস খাবা। ওকে, তাহলে আমার কি এই অক্ষের সাপেক্ষে যেহেতু, তাহলে এই দূরত্বের অর্ধেকে, তাহলে কি 30-এর অর্ধেক কত হয় আমার 15। এরপর আসলো y2, তার মানে এইখান থেকে এই পর্যন্ত দূরত্ব। আমরা জানি কি ত্রিভুজের ক্ষেত্রে ভারকেন্দ্র নির্ণয়ের সূত্র আমি জানি কি, যদি নিচ থেকে যায়, দেখো বড় থেকে যখন ছোট অংশ যায়, এটা একটা ত্রিভুজ হলে বড় থেকে যখন ছোট অংশ যায়, এই দিক দিয়ে যাক বা এই দিক দিয়ে যাক, এটা বি ধরলাম, এটা এ, এটা কি সি, যখন বড় থেকে ছোট অংশ যায় তখন কি হয় 1/3 বি, তার মানে 1/3 দূরত্ব। এই দিক দিয়ে যেহেতু যাচ্ছে তাহলে আমার কি আসবে 1/3 দূরত্ব, কি এই যে এই দিক দিয়ে যাচ্ছে, তার মানে এই দূরত্বটা কত আছে 30 × 30, তাহলে ক্যালকুলেশন করলে এখানে আসে আমার কত 10 সেন্টিমিটার। ঠিক সেম ওয়ে এটাও হবে আমার 10। ওকে, কারণ 1/3 বি। এরপর আসলে আমাদের কি y4 মানে কি এইটার। সো আমরা এইরকম যখন অর্ধবৃত্ত থাকে তখন আমরা কি জানি, তখন সূত্র হচ্ছে 0.424 আর 0.424 আর, তাহলে এখানে ক্যালকুলেশন করলে 0.424 আর 424 ইন্টু আর মানে কত, এটা যেহেতু 24, তার মানে কি ব্যাস হচ্ছে 24, তাহলে ব্যাসার্ধ কত হবে 12। ক্যালকুলেট করলে এখানে আমার y4 কত আসে, y4 আসে 5.09 সেন্টিমিটার। আচ্ছা, তোমরা যদি বইয়ে একটু লক্ষ্য করো তাহলে বইয়ে তোমাদের কিন্তু দেখো আরেকভাবে করা আছে 4r/3π, ঠিক আছে? ওইটা দিয়ে করলেও হবে, বাট এটা কি আমাদের শর্টকাট, এটা হচ্ছে শর্টকাট, এটা মাথায় রেখেও। তাহলে আমি y4 পাইলাম, এগুলো 4টা পাইলাম, এখানেও 4টা পেয়ে গেলাম। তো এখন আমাকে কী করতে হবে, মোমেন্ট অফ ইনার্শিয়া নির্ণয় করতে হবে। কোন অক্ষের সাপেক্ষে, এবি অক্ষের সাপেক্ষে। তাহলে এখানে কিন্তু আমি আর x বার y বারের মান নির্ণয় করতেছি না, দেখি এগুলো ছাড়া হয় কিনা, ঠিক আছে? যদি ছাড়া হয় তার মানে আমার থিওরি ঠিক আছে, এখানে আমার কেন্দ্রের কথা বলে নাই বা কেন্দ্রীয় অক্ষের সাপেক্ষে বলে নাই, তার মানে এখানে আমার কেন্দ্রীয় অক্ষ বের করতে হবে না, অন্য অক্ষ উল্লেখ করা আছে, তার মানে আমি দেখতে পাচ্ছি যে অক্ষটা এটা। এই কারণে আমার কি এখানে তোমার কেন্দ্রীয় অক্ষ বা ভর কেন্দ্র নির্ণয় করতে হয় নাই। আচ্ছা, তাহলে এই অংশটুকু আমি মিশাই দিয়ে একটু, আচ্ছা এই মানগুলো একটু তোমাকে আলাদাভাবে একটু লিখে দিই এখানে, নয়তো মনে পড়বে না। ওকে, সেগুলো একটু মিশিয়ে দিই, আমি এই দিকে লিখে রাখি একটু। এখানে আমার কি আছে, A1 ইকুয়াল হচ্ছে 900, A2 হচ্ছে আমার কত 135, A3 হচ্ছে 135, A4 হচ্ছে 6.19, আবার কি দেখা যায় দেখো তো। দেন y1 ইকুয়াল y2, y3, y4, y1 কত আছে 15, 10, লাইট অন করো। আলহামদুলিল্লাহ। ওকে, সো আবারও আজকেও কারেন্ট গেল, তো মোটামুটি একটা হিউজ টাইমের পর কারেন্টটা গেছে, ঠিক আছে? সো এখন আচ্ছা একটু দেখি আমি কোথায় আমার একটু গ্যাপ দেখাচ্ছে। আচ্ছা, চিত্রটা পাশে এই জায়গায় মোটামুটি। ওকে, সো আমি এগুলো তো মিশিয়ে দিচ্ছি, তো ওটা প্রবলেম হবে না। ওকে, সো আশা করি ভাইয়ারা তোমাদের এটা প্রবলেম হবে না। কারেন্ট কি চলে গেছে ভাই? হ্যাঁ ভাই, কারেন্ট চলে গেছে। ওকে, কারেন্ট আমাদের জন্য আর অপেক্ষা করে না। আচ্ছা, এখন এই মানগুলো আমরা লিখে ফেলছি ওখানে 5.09 আর ওখানে 10। ওকে, তাহলে y3 কত 10, y4 কত 5.09। ওকে, সো আমাদের খুব দ্রুত কিন্তু ক্লাসটা শেষ হয়ে যাবে, জাস্ট একটু মনোযোগ দিয়ে এখানে দেখো। এই চিত্রে যদি উপরের দিকে আরেকটা অর্ধবৃত্ত থাকে তাহলে কেমন হবে? এই চিত্রে উপরের দিকে, তার মানে এই 30 সেন্টিমিটার নাকি ভাইয়া, এইখানে যদি আরেকটা অর্ধবৃত্ত থাকে, ইজি ভাই। তখন কি করবা, এই যে এইখানে মনে করো অর্ধবৃত্ত আছে এখানে একটা, ওকে, তখন এইখান থেকে এই পর্যন্ত হিসাব নির্ণয় করো। এখান থেকে এই পর্যন্ত কই মোমেন্ট অফ ইনার্শিয়া বলতেছি, এর ভারকেন্দ্র পর্যন্ত আগে যাও, দূরত্ব নির্ণয় করো। তাহলে ভারকেন্দ্র পর্যন্ত দূরত্ব কি হবে, এইখান থেকে এই পর্যন্ত যাচ্ছে আগে 30, তাহলে 30 থেকে আবার এইখানে একটা ভারকেন্দ্র পাবো, এতটুকু দূরত্ব পাবো, এই দূরত্বটাও কি তোমাকে হিসাব করতে হবে, তাহলে হয়ে গেল, ঠিক আছে? তার মানে কোনো বিষয় তুমি সিম্পলভাবে ধরবা, ঠিক আছে? তাহলে কোনো বিষয়কে যদি কমপ্লিকেটেড ধরো তাহলে কিন্তু ওটা তোমার জন্য কমপ্লিকেটেড হয়ে যাবে, ঠিক আছে? তুমি যদি সহজভাবে ধরো তাহলে ওটা সহজ, যদি কঠিন করো তো কঠিন ওটা।
আমার চোখে মনে হয় দেখতে একটু অসুবিধা হচ্ছে, ঠিক আছে? মনে হচ্ছে চোখে একটু কম দেখতেছি আমি, লাইটে দেখতেছি, তোমাদের সাথে একটু লাইট আছে তো এই কারণে লাইটে দেখতেছি, আমার চোখে মনে হয় কম দেখা যাচ্ছে। আচ্ছা, এখন তাহলে আমরা কি করবো, মোমেন্ট অফ ইনার্শিয়া নির্ণয় করবো। কোন অক্ষের সাপেক্ষে? এটা এ, এটা ছিল বি, অর্থাৎ আই এ বি, অর্থাৎ এ বি অক্ষের সাপেক্ষে মোমেন্ট অফ ইনার্শিয়া। তাহলে ইকুয়াল কী হবে? প্রথমত আমি দেখো একটা দুইটা তিনটা চারটা অক্ষ আছে, চারটা ক্ষেত্র আছে, তাহলে চারটা ক্ষেত্রে কি করতে হবে, মোমেন্ট অফ ইনার্শিয়া নির্ণয় করতে হবে। এখানেই আবার যোগ বিয়োগ করতে হবে, যেটা ফাঁকা অংশটা বাদ দিতে হবে, যেটা কি আছে অংশটা বা যে অংশটা আছে সেটা কি করতে হবে, যোগ করতে হবে। যেমন দেখো 1 নাম্বার আছে, 2 নাম্বার আছে, 3 নাম্বারও আছে, তাহলে এগুলো যোগ করবো। 4 নাম্বারটা কি করবো, জাস্ট মোমেন্ট অফ ইনার্শিয়াটা বিয়োগ করে দিব। ওকে, তাহলে কীরকম হয়, এটা আমার হচ্ছে এই সেকশন থেকে প্রথমত আমি যাই। ওকে, এই সেকশন থেকে এখন কথা হচ্ছে আমি স্যার এগুলো একটু এলোমেলো হয়ে আছে না, আমি এগুলো একটু মিশিয়ে দিই। এখন এটাও বাদ দেই, এটাও বাদ দিই, এগুলোও মিশিয়ে দিই। ওকে, নয়তো হিজিবিজি হয়ে থাকে একটু তো। তাহলে আমার 1 নাম্বার সেকশন এটা। তাহলে 1 নাম্বার সেকশনে মোমেন্ট অফ ইনার্শিয়া নির্ণয় করবো। দেখো তো কোন অক্ষের সাপেক্ষে, এক্স অক্ষের সাপেক্ষে। এই অক্ষের সাপেক্ষে মোমেন্ট অফ ইনার্শিয়া নির্ণয় করবো কার, এইটার। তাহলে এইটা কি আনুভূমিক অক্ষ না? তাহলে এর ভর কেন্দ্রে আমরা কয়টা পাবো মোমেন্ট অফ ইনার্শিয়া? 2টা, একটা এক্স অক্ষ বরাবর, একটা ওয়াই অক্ষ বরাবর। তবুও লিখতেছে না এরা, একটা কি আমার এক্স অক্ষ বরাবর, একটা ওয়াই অক্ষ বরাবর হবে। সো নিব কোনটা, অবশ্যই এক্স অক্ষ বরাবর। ওকে, তাহলে আমরা এক্স অক্ষ বরাবর নিব, কেননা এইটা আর এটা কি পরস্পর সমান্তরাল হইতে হবে, তাহলে এটা সমান্তরাল অক্ষীয় উপপাদ্য। আচ্ছা, কি যেন একটু লিখছো, আমি একটু দেখি। এই চিত্রে যদি উপরে, আর যদি উপরের ওই জায়গায়, আচ্ছা কি লিখছি দেখো তো, আমি বুঝতে পারতেছি না, আমার চোখে ঘোলা দেখা যাচ্ছে। যদি উপরের ওই জায়গায় থেকে নিচের দিকে থাকে তাহলে কি একই রকম? আচ্ছা, তোমার যে কোশ্চেনটা আছে তাই না, তোমার কোশ্চেনটা আছে কি, যদি এখন এই দিক দিয়ে থাকে তাই না, এই দিক দিয়ে যদি থাকে। এখন দেখো, আমরা যখন পড়ছিলাম, আমাদের একটা অর্ধবৃত্ত পড়ছিলাম, এইখান থেকে ভরকেন্দ্র নির্ণয় করছিলাম, এখান থেকেও ভরকেন্দ্র নির্ণয় করছিলাম, এইখান থেকে ভরকেন্দ্র মোটামুটি এখানে আসে না। সো যখন কেন্দ্র থেকে ভরকেন্দ্র নির্ণয় করছিলাম তখন সূত্র ছিল 0.424, আর যখন শীর্ষ থেকে আসছিলাম, তারপরে শীর্ষ থেকে যখন এদিকে আসছিলাম তখন কি আসছিল 0.576 আর। সো দেখো, তুমি যখন এইখান থেকে হিসাব করবা তখন দেখো প্রথমত এইখান থেকে এই পর্যন্ত দূরত্ব তোমার কোশ্চেনে দেয়াই থাকতো, ঠিক আছে, দেয়াই থাকতো, বা এই পর্যন্ত দূরত্ব ভিতরে নিলা। তারপরে দেখো এখন কি তোমার শীর্ষ থেকে হিসাব করতে হচ্ছে না, তাহলে শীর্ষ থেকে যখন হিসাব করবো তখন মোটামুটি কিন্তু এখানে আসতেছে। তাহলে এই এতটুকু দূরত্ব আবার হিসাব করবা কিভাবে, এতটুকু দূরত্ব আবার হিসাব করবা কিভাবে, এই যে এইখান থেকে তুমি কি করবা 0.576 আর। সো আশা করি তোমরা এটা বুঝতে পারছো। ওকে, সো যদি বুঝতে পারছো আমাকে একটু কমেন্ট করে বলো, হ্যাঁ, আর আমি ততক্ষণে এটা করাই। আচ্ছা, তাহলে 1 নাম্বার সেকশন আমি কি করছি, এই যে কেন্দ্রীয় বা ভরকেন্দ্রকে আমি আনুভূমিক অক্ষ নিব, কেননা এইটা আর এটা সমান্তরাল হতে হবে, তাহলে কি আমি এখানে হিসাব করতে পারবো। এখন এইটা এবং এইটা এর মাঝে একটা দূরত্ব আছে, তো দূরত্ব আছে মানে ভাইয়া এখানে হচ্ছে সমান্তরাল অক্ষীয় উপপাদ্য অ্যাপ্লাই হবে। আর সমান্তরাল অক্ষীয় উপপাদ্যে কি আসে, ওই ক্ষেত্রফলের মোমেন্ট, অর্থাৎ এ এক্স স্কোয়ার বা এ ওয়াই স্কোয়ার, এই বিষয়গুলো কিন্তু চলে আসে, তাই না। তাহলে এখন কি করবো, আমি প্রথমত এই সেকশনটা একটা আয়ত, এই আয়তকার সেকশনে একটা মোমেন্ট অফ ইনার্শিয়া আছে, কয়টা, 2টা আছে, একটা হচ্ছে এক্স অক্ষ বরাবর, একটা ওয়াই অক্ষ বরাবর। আমরা তো বুঝতে পারলাম এখানে এক্স অক্ষ নিয়ে কাজ করতে হবে, ওয়াই অক্ষ নিলে এখানে ভুল হবে। তো এক্স অক্ষ বরাবর যদি নেই তাহলে আমাদের সূত্র কি, বিডি কিউব বাই 12। এখন এখানে কি হবে, বি1 ডি1, বি1 ডি1 কিউব বাই 12। তুমি একটু দেখে থেকে আমাকে বলবো। ওকে, বি1 ডি1 কিউব বাই 12। এখন দেখো এখান থেকে এই পর্যন্ত গ্যাপ আছে বা দূরত্ব আছে। সো আমরা জানি দূরত্ব থাকা মানে কি, এখানে এখন ক্ষেত্রফলের দ্বিতীয় মোমেন্টটা যোগ হবে, প্লাস কি হবে, ক্ষেত্রফলের দ্বিতীয় মোমেন্টে ওখানে কি বলে, প্রথমে এই পুরো ক্ষেত্রফল নিব, এই পুরো ক্ষেত্রফল মানে কি a1 ভাইয়া, a1। এখন এইখান থেকে এই পর্যন্ত দূরত্ব আমাকে নিতে হবে। আচ্ছা, এইখান থেকে এই পর্যন্ত যে দূরত্ব, এটাকে আমরা কি ধরি বা কি বের করছি, y1 বের করে নাই, এটাকে আমরা y1 কিন্তু বের করছিলাম। তাহলে কি করবো, a1 y1 স্কোয়ার করে দিলাম, সিম্পল। আগে কি আমাদের বের করতে হইতো ওয়াই বার মাইনাস y1 স্কোয়ার, এরকমভাবে বের করে হইতো। এখন এখানে দেখো এত কোনো ঝামেলা নাই, একদম সরাসরি আমি দূরত্ব আগেই বের করে ফেলছি, জাস্ট ওইগুলো এখানে বসিয়ে দিতে হয়। এরপর আসলে আমাদের 2 নাম্বার সেকশনটা এইটা, তারপরে 3 নাম্বার সেকশন এটা।
এটা যোগ করলাম, কেননা এটা কি ফাঁকা অংশ না, এই জন্য যোগ করলাম। তাহলে 2 নম্বর সেকশনে এখানে আমার এটা কি আনুভূমিক অক্ষ ছিল, তাহলে এখানেও আমাদের 2টা অক্ষ থাকে, একটা এক্স অক্ষ একটা ওয়াই অক্ষ। সো নিতে হবে কোনটা, এই এক্স অক্ষ বরাবর, কেননা এইটা কার সমান্তরাল, এই যে এ বি এর সমান্তরাল হচ্ছে, এই কারণে আমি এক্স অক্ষ বরাবর নিচ্ছি। সো এক্স অক্ষ বরাবর নিলে এখানে আসে আমার B2H2 কিউব বাই 12, B2H2 কিউব বাই 36 হয়, B2H2 কিউব বাই 36। ওকে, এবং এখানেও দেখো তোমার এবি অক্ষ আর এই ভরকেন্দ্রগামী অক্ষের মাঝে দূরত্ব আছে, এবং এই দূরত্ব আমি পাইছিলাম y2। তাহলে এখন কি করব, প্লাস a2 y2 স্কোয়ার করে দিলাম, সিম্পল। এরপর আসলে আমাদের এটাও আমাদের ঠিক সেম, এখানে মোটামুটি ভরকেন্দ্র এখানে। সো এখানে আমার কি এই এক্স অক্ষ নিতে হবে, কারণ এই এক্স অক্ষ হচ্ছে এর সমান্তরাল। তো এক্স অক্ষে আমার কি হয়, মোমেন্ট অফ ইনার্শিয়া B3H3 কিউব বাই 36। এখন কি এখান থেকে এই পর্যন্ত দূরত্ব আছে, দূরত্ব থাকা মানে কি ক্ষেত্রফল, এই যে ত্রিভুজের ক্ষেত্রফল বা 3 নম্বর সেকশনের ক্ষেত্রফল, সাথে এই অক্ষ থেকে এই যে ভরকেন্দ্র পর্যন্ত দূরত্বটা আমাকে নিতে হবে। তাহলে কি আসলো y3 কিউব। এবং এরপরে আছে আমাদের 4 নম্বর সেকশন, এবং এটা হচ্ছে একটা গর্ত, তার মানে এটাকে বাদ দিতে হয়। তাহলে আমি কি করবো, এখন মাইনাস নিয়ে আসবো, হ্যাঁ। সো মাইনাস যখন নিয়ে আসলাম, তাহলে এখানে আমার এটার ক্ষেত্রে মোটামুটি এই দূরত্ব হচ্ছে y4 দেওয়া ছিল। আচ্ছা, এটা কি একটা অর্ধবৃত্ত না? সো অর্ধবৃত্তের ক্ষেত্রে মোমেন্ট অফ ইনার্শিয়া নির্ণয়ের সূত্র কি, এক্স অক্ষ ওয়াই অক্ষ কিন্তু এখানেও আছে, ঠিক আছে। সো এখানে আমরা নিব কি এক্স অক্ষ। সো এক্স অক্ষ বরাবর মোমেন্ট অফ ইনার্শিয়া কি আছে আমার, এখানে আছে ভাইয়া 0.11 r টু দি পাওয়ার 4, 0.11 r টু দি পাওয়ার 4, এটা না রে, ওকে 0.r টু দি পাওয়ার 0.11 r টু দি পাওয়ার 4। তারপরে কি হবে, এটা তো মোমেন্ট অফ ইনার্শিয়া আমি পাইলাম এটা, ওকে। তারপরে কি করব, এখন প্লাস হওয়ার কথা না, প্লাস করি কিন্তু আমরা, দেখো তো ভাইয়া এটা প্লাস, অ্যান্ড এখানে টোটালটার সাথে কি মাইনাস গুণ আছে না, তাহলে মাইনাস যদি এই প্লাসে যে গুণ হয় তাহলে এখানে কি মাইনাস আসবে না, তাহলে মাইনাস এত মাইনাস, এখন কি দূরত্ব আছে এইখান থেকে এর ভারকেন্দ্র পর্যন্ত এতটুকু দূরত্ব আমার আছে, এতটুকু দূরত্ব কত y4, এটা আমরা বের করছিলাম। তাহলে a4 y4 স্কোয়ার, তাহলে এইগুলো ক্যালকুলেশন করলে মূলত এখানে আমার অ্যান্সার চলে আসবে। ওকে, তো মানগুলো বসিয়ে দিতে হবে কিনা এটা আমাকে কমেন্ট করো। ওকে, দাও দেখি। হিরে আমি তো দেখতেই তো পারতেছি না রে। আচ্ছা, বুঝতে পারছো কিনা আমাকে একটু কমেন্ট করো, কারণ এখানেই তোমাদের এটা ম্যাথ শেষ হয়ে গেছে। জাস্ট এখন মান বসাই দিয়ে তোমাদের দেখাই দিতে হবে কিনা এটাও বলো, দেখাই দিচ্ছি, ঠিক আছে। মাশাআল্লাহ, ফোনের চার্জও মোটামুটি 1% চলে আসছে। ওকে, সো এই ফোনে আমার ফোনের চার্জ যে কত আছে সেটাও জানি না, যে টাইম যে শেষ হবে সেটাও বোঝা যাচ্ছে। একটু কমেন্ট করো আমাকে, খুব দ্রুত কমেন্ট করো, হ্যাঁ। অনেক বেশি কষ্ট করতেছেন ভাইয়া, কষ্ট তোমাদের জন্য, ঠিক আছে। সব কিভাবে যে দুই ঘন্টা চলে গেল আমি বুঝতে পারতেছি না, বুঝতে পারিনি, ঠিক আছে। ধন্যবাদ ভাইয়া, কলেজে করাচ্ছি কিন্তু বুঝে নেই, এখন বুঝছি, গুড। এমডি মামুন ভাইয়া একটু বসেন, পরে পুরো ঘামাই গেছেন কিন্তু, হ্যাঁ ঘামাই গেছি রে, ঘামতে ঘামতে ক্লাস নিতে অভ্যাস হয়ে গেছে। ওকে, কি তোমাদের কি কমেন্ট করতে অসুবিধা হচ্ছে নাকি?
শেষ তো? জাস্ট একটু আমাকে কনফার্ম করো, হ্যাঁ, যে বুঝতে পারছো কি না? নাইমুর রহমান বুঝতে পারছি ভাইয়া, গুড। ওকে, তাহলে তোমাদের যেহেতু তোমরা বুঝতে পারছো, তাহলে তোমাদের আজকে মূলত মোমেন্ট অফ ইনার্শিয়া অর্থাৎ সপ্তম অধ্যায় যেটা আছে আজকে আমাদের এখানেই শেষ করতেছি আমরা। সো পরবর্তী ক্লাসে মূলত আমরা যেহেতু তোমাদের স্ট্রাকচার মেকানিক্সের পরীক্ষা কবে? 9 তারিখ নাকি? 9 তারিখ মনে আছে। সো এর মাঝে আমরা আরও একটা সময় পাচ্ছি যেহেতু, তাহলে আমরা ওই যে কি বলে ওটা তোমাদের এসএফডি বিএমডির যে অধ্যায়টা আছে ওই অধ্যায়টা আমরা আরেকবার জাস্ট তোমাদের যদি ম্যাথ কোনো প্রবলেম থাকে আমাকে বলবা, আমি ওই অধ্যায় তোমাদের আর একটা দিব। এবং অবশ্যই এই যে ওই অধ্যায়ের ক্লাস না দিলেও আমার কোনো সমস্যা নেই, কেননা আমি এত ভালো করে তোমাদের ওই অধ্যায়ের বেসিক সহ ভিডিও দিয়ে দিছি এবং 2টা টাইপের ম্যাথ দিছি। ওই 2টা টাইপ ম্যাথ তুমি বুঝতে পারলে আমি কিন্তু গ্যারান্টি বলে দিছি যে ওই 2টা টাইপ ম্যাথ বুঝতে পারলে বা ওইখানের থিওরি বুঝতে পারলে তুমি ওই অধ্যায় প্রো, ঠিক আছে? ওই অধ্যায় একদম প্রো। তবে ক্যান্টিলিভার বিমটা আমি করাই নাই, কারণ ওটা তোমাদের সংক্ষিপ্তে আসে, একদম যদি কখনো আসে তাহলে ওটা সংক্ষিপ্তে আসবে, রচনামূলকে কখনোই আসবে না। ওকে, এবং আমি যে দুটো করাইছি ওই দুটো করলেই ওখানে অ্যানাফ হয়ে যাবে। আচ্ছা, তাহলে আমাকে একটু আচ্ছা আমাকে একটু কমেন্টগুলো পড়ে শোনো রে, আমি দেখতে পাচ্ছি না। এর পাশে যে একটা চিত্র আঁকাইছিলেন ওটা একটু বুঝান। এর পাশে যে আরেকটা চিত্র, ও আচ্ছা ওইটা, আচ্ছা ওইটারও তোমাদেরকে একটু বোঝাই দেই। ওকে, কোনো ব্যাটার না, ওইটা একটু বোঝাই দেই। আচ্ছা এই ফোনটা একটু বন্ধ করো, বন্ধ করে তুমি এখানে কমেন্টগুলো দেখো, হ্যাঁ, আমার ফোনটাতে। আমি যে চিত্রটা দিয়েছিলাম ওই চিত্রটা একটু তোমাদেরকে বোঝাই দিই, হ্যাঁ, এবং ওখানে কাজ করতে হবে কিভাবে না হবে এগুলো ওইখানেও বোঝাই দিই। কোথায় আমি চিত্রটা অঙ্কন করছিলাম কোনটা একটু দেখি, এটা না, এটা না, আচ্ছা চিত্রটা আমার কীরকম ছিল, এই যে এরকম। এইখানে তোমাদের আলো পড়তেছে না, তাহলে আমি এইদিকে অঙ্কন করি নাকি? এখানে যদি অঙ্কন করি তাহলে এখানে হবে না। ওকে, তাহলে এইরকম ছিল আমার চিত্রটা এবং এই দিকে এটা এরকম, এবং এখানে মাঝে একটা হোল ছিল। এখন বলছে কি এটা হচ্ছে এ বি অক্ষ। ওকে, এরকম দেওয়া ছিল, এটা হচ্ছে আমার কি এ বি অক্ষ। তো বলছে এই এ বি অক্ষের সাপেক্ষে মোমেন্ট অফ ইনার্শিয়া নির্ণয় করো। তো এখানে দেখো আমার অক্ষ ফিক্স করে দেওয়া আছে, তাহলে এখানে কি আমার ভর কেন্দ্র নির্ণয় করতে হবে? লাগবে না ভাইয়া। তার মানে এখানে আমি বুঝতে পারতেছি ভর কেন্দ্র লাগবে না, টোটালি যে ভর কেন্দ্র বের করে এটা লাগবে না। তাহলে এখন লাগবে কি কি? সো দেখো এটা কি আমার আনুভূমিক অক্ষ না? তোমরা দেখতেছো এখানে আনুভূমিক অক্ষ আছে, তার মানে আনুভূমিক অক্ষ যদি দেয়া থাকে তার মানে আমার হিসাবগুলো হয় কি আনুভূমিক অক্ষ থেকে দূরত্ব নির্ণয়ের কি এরকম না? তার মানে কি ওয়াই, জাস্ট এগুলো ওয়াই। তার মানে এখানে আমি বুঝতে পারতেছি এখানেও আমাদের কি লাগবে, তার মানে এটা লাগতেছে না। এখন জাস্ট এখানে লাগতেছে এর মান অর্থাৎ ক্ষেত্রফলগুলো লাগতেছে এবং ওয়াই দূরত্বর মান লাগতেছে। তাহলে এখানে আমরা এটাকে মনে করো 1 নাম্বার সেকশন ধরলাম, এটাকে ধরলাম 2 নাম্বার সেকশন, এটাকে ধরলাম 3 নাম্বার সেকশন। 3 নাম্বার সেকশনটা যেহেতু একটা গর্ত তাহলে এটা বাদ যাবে। তাহলে আমি কি করব, A1 বের করলাম, A2 বের করব, দেন A3 বের করব। তারপরে কি আসবে আমার, এটা যেহেতু A1 তাহলে এই অক্ষের সাপেক্ষে মোটামুটি এর ভার কেন্দ্র একটা এখানে পাবো, তাহলে এখান থেকে এই পর্যন্ত একটা দূরত্ব পাবো Y1, তাহলে Y1, তারপরে Y2 এইটা, তাহলে এর ভার কেন্দ্র কি এইখান থেকে মোটামুটি আমি এই পাশে এই পর্যন্ত পাবো মোটামুটি, তাই তো? তাহলে এখানে আমার কি আসলো Y2 আসবে, দেন Y3। সো এটা কি একটা আমার বৃত্ত না? এটা কি আমার একটা বৃত্ত। সো এইখান থেকে এর ভার কেন্দ্র পর্যন্ত দূরত্ব দেখো তো একটু, Y3 ইকুয়াল দেওয়া আছে তোমার 0, Y3 ইকুয়াল 0। কেন বললাম একটু এখানে দেখো, Y3 ইকুয়াল বললাম 0 কেননা আমার এই যে দেখো এইটাই হচ্ছে অক্ষ, এই অক্ষ থেকে এর ভার কেন্দ্র কোথায় হয়, এখানেই হয়। তাহলে এখানে টোটাল দূরত্ব কত এখানে বোঝা যাচ্ছে, এখানে দূরত্ব হচ্ছে 0। তবে তোমাদের বইয়ে দেখো আরও একটু অন্যরকমভাবে দেয়া আছে। সো আমি যেটা দিচ্ছি এটা করলেও তোমাদের কোনো প্রবলেম, এবং এইটা দিয়ে কি আমি তোমাদেরকে ম্যাথগুলো বুঝাই দিলাম, তাই এই নিয়মই তোমরা অ্যাপ্লাই করবা। ওকে, যদি না মিলে তাহলে আমাকে বলবা,
ওকে, আমি তোমাদের দেখবো যে মূলত কোথায় প্রবলেম হয়েছে ওখানে। তাহলে আমার এগুলো বের হলো। সো বের হওয়ার পর আমি কী করবো, এবি অক্ষের সাপেক্ষে তাহলে আই এবি কী করবো, এইটার সাপেক্ষে এটা একটা ত্রিভুজ যেহেতু এটা এক্স অক্ষ, তাহলে এখানে আমার ভরকেন্দ্রগামী এক্স অক্ষ আসবে। তাহলে ভরকেন্দ্রগামী এক্স অক্ষ যেহেতু এটা, তো ভরকেন্দ্রগামী এক্স অক্ষ হয় যখন, তখন ত্রিভুজের ক্ষেত্রে মোমেন্ট অফ ইনার্সিয়া হচ্ছে b1h1³/36। এবং এখানে দূরত্ব আছে, তার মানে কি প্লাস এই দূরত্বটাকে আমি ধরলাম y1 বের হয়েছে, মনে করো আমার y1 বের হয়েছিল এটা, তাহলে কি হবে a1y1²। তারপর কি হবে প্লাস, আচ্ছা এগুলো দেখা যাচ্ছে কি দেখো তো, শুধু y1টা বোঝা যাচ্ছে না। এই y1টা বোঝা যাচ্ছে নাকি? আচ্ছা এখানে জাস্ট y ছিল ভাই, হ্যাঁ এখানে জাস্ট y1 করে লিখছি, তার মানে কিছু মান টান বসাই নেই। ওকে, দেন এরপর ঠিক সেম ওয়ে এই যে 2 নম্বর সেকশন যখন যাবো, 2 নম্বর সেকশনে এটা কি আমার একটা অর্ধবৃত্ত, কিন্তু এটা কি একটা অর্ধবৃত্ত। তো যখন অর্ধবৃত্ত হয় আমরা এইখান থেকে যখন হিসাব করবো, তার মানে কেন্দ্র থেকে যখন ভর কেন্দ্র হিসাব করি বা মোমেন্ট অফ ইনার্সিয়া যখন হিসাব করি, তখন কি এক্স আর ওয়াই অক্ষ, তো কোনটা নিব আমি? অবশ্যই এক্স অক্ষ নিব। তো এক্স অক্ষ যদি নেই তাহলে এখানে আমার কি আসে 0.11r⁴, তাই না? 0.11r⁴। এবং এইখান থেকে দেখো এই পর্যন্ত, অর্থাৎ এইখান থেকে এর ভার কেন্দ্র পর্যন্ত দূরত্ব আছে একটা, এই দূরত্বকে আমাদের ধরা হয়েছে y2, 2 নাম্বার সেকশন যেহেতু। তারপরে কি আসলো প্লাস a2y2²। এরপর হচ্ছে আমাদের 3 নাম্বার সেকশন, অর্থাৎ এই বৃত্তটা, এই বৃত্তটার ক্ষেত্রে এইখানে এই অক্ষের সাপেক্ষে এই যে কেন্দ্রের, অর্থাৎ এখানে ব্যাপারটা হয়েছে এই যে এরকম, ঠিক আছে? তোমাদের ম্যাক্সিমাম টাইম বা ম্যাক্সিমামে তোমরা এই জায়গায় ভুল করতে পারো। এরকম আমার দেখো এই অক্ষের সাপেক্ষে এইখানেই মোমেন্ট অফ ইনার্সিয়া, তাহলে এখানে কি কোনো দূরত্ব আছে? 0 না। তার মানে এইখানে আমি যদি মোমেন্ট অফ ইনার্সিয়াটা নির্ণয় করি, প্রথমত বৃত্তের মোমেন্ট অফ ইনার্সিয়া আমি কি জানি, এক্স অক্ষ বরাবর πt⁴/64। এখন এখান থেকে এখানে কোনো দূরত্ব আছে? দূরত্ব নাই। যদি দূরত্ব না থাকে তাহলে এখানে আর কোনো হিসাব করার দরকার নেই। আর আমি যদি মনে করে বসাইতে চাই যে a3y3², আচ্ছা y3 মান কত? 0, তাহলে 0 বসাইলে 0 সাথে তোমার a3 গুণ হলে কি হবে? 0 হয়ে যাবে। আর অবশ্যই এটা কিন্তু কি হয়ে যাবে? মাইনাস হয়ে যাবে। ওকে, কারণ এটা কি আমার একটা হোল বা গর্ত, তো এটা ক্যালকুলেশন করলে তোমার অ্যান্সার চলে আসবে। ওকে, তো এখন আমাকে একটু বলো বুঝতো কিনা। হ্যাঁ, আর অধ্যায়টা কীরকম ছিল আমাকে একটু বলো, বা ক্লাসটা কীরকম ছিল একটু আমাকে কমেন্ট করে বলো। ওকে, যে মূলত আজকের যে ক্লাসটা করাইলাম এটা তোমরা ভালোভাবে বুঝতে পারছো কিনা এটা একটু আমাকে ভালোভাবে জানাও। ওকে, তো দেখি কি অবস্থা। চৌধুরী বলছে আপনি এত সুন্দর করে বুঝান ভাইয়া, কল্পনার বাইরে। নাইমুর রহমান, বুঝছি ভাইয়া। ধন্যবাদ আরাফাত চৌধুরী। নাইমুর রহমান বলছে বুঝছি ভাইয়া। হ্যাঁ, বুঝছো? মাশাআল্লাহ, তাহলে গ্রেট। তাহলে এই অধ্যায়টা তোমাদের